হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? অন্তরীকরণ অধ্যায়ের 6 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনার কি অবস্থা বলো? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে বলো? কি অবস্থা? কেমন আছো সবাই? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে? দুইটাই ভালো আছে কার কার? ওয়ালাইকুম আসসালাম আরহাম, রায়হান চৌধুরী ভালো আছি। তুমি কেমন আছো? রোকসানা, আফিয়া আক্তার ভালো আছি। অর্ণব দাস, নাজনীন, আহসানুল্লাহ, কায়েফ, মার্জিয়া, বাঁধন, মুশফিক, কাকলি, তাহমিদুর ভালো আছি। মাইমুনা খাতুন, তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন আছে? শীতকাল আসতেছে, ঠান্ডা লেগে গেছে, সাবধানে থাইকো। শীতকাল সিজন চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু অনেকেরই সর্দি কাশি জ্বর ঠান্ডা এগুলা লেগে থাকবে। আমারও লেগে গেছে, সকাল থেকে সর্দি লেগে গেছে আর কমতেছে না, পুরা নাক বন্ধ হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে হচ্ছে অন্তরীকরণ অধ্যায়ের 6 নম্বর লেকচার। তো সবাই একটু বলো, যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, প্রথম 5টা ক্লাস করা আছে না? আগামী সপ্তাহ থেকে কিন্তু অন্তরীকরণের প্রবলেম সলভিং ক্লাস এবং উইকলি এক্সাম স্টার্ট হয়ে যাবে। প্রথম উইকলি এক্সামটা হবে লেকচার 1 থেকে 5 পর্যন্ত। প্রথম 5টা ক্লাস করা আছে। প্রথম 5টা ক্লাস যারা ভালো মতো পড়ছো, প্রথম উইকলি এক্সামে 150-এ 150 কে কে পাবা বলো? কার কার কনফিডেন্স আছে? ক্লাসে যা পড়াইছি তাই আসবে। উইকলি এক্সামে তো ক্লাসের বাইরে কোনো প্রশ্ন আসে না। তো যদি 5টা ক্লাস মনোযোগ সহকারে করে থাকো, অবশ্যই প্রথম উইকলি এক্সামে, অন্তরীকরণের প্রথম উইকলি এক্সামে আমি দেখব যে কে কে 150 পাইছো। অন্তরীকরণের প্রথম উইকলি এক্সামে যারা 150-এ 150 পাবে, তাদেরকে আমি টি শার্ট গিফট করতে পারি, আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ, এটা আগে থেকে বলে রাখলাম। যদি অন্তরীকরণের উইকলি এক্সামে, প্রথম উইকলি এক্সামে ভালো মার্কস পাও সবাই 150-এ 150, তাহলে কিন্তু টি শার্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। ওকে, ঠিক আছে। তো সবাই রেডি, স্টেডি, গো। চলো শুরু করি। আমার নাক একদম বন্ধ হয়ে আছে, কোনো সমস্যা নাই, মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নেওয়া লাগবে আর কি, ক্লাসের মাঝখানে পজ দিয়ে। ওকে, রেডি, চলো শুরু করি। এখন আগে আমাকে বলো, ক্লাস 9-এ থাকতে এই যে স্বাভাবিক সংখ্যার ধারা, এটার যে সমষ্টি বের করতা, সমষ্টি আসতো এরকম, এটা মুখস্থ আছে না? এটা অনেকেই মুখস্থ রাখে, একটু বলো তো। ইন্টারমিডিয়েটে এগুলো মুখস্থ করে ফেলবা। দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। দেখো, প্রথমটা হচ্ছে ডিরেক্ট 1 থেকে শুরু করে ধরো n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, দেখো এগুলো কিন্তু স্কয়ারের যোগফল, সেটা কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিউবের সমষ্টি, মানে ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি n স্কয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 4। বলো, এই সূত্রগুলো মুখস্থ আছে? মুখস্থ না থাকলে এখন মুখস্থ করো, বা আগে ধরো 9-10-এ পড়ো নাই, 9-10-এ নাম পড়ে থাকলে এখন মুখস্থ করতে হবে। এই তিনটা কিন্তু পরীক্ষা আসবে, যদিও একাডেমিকে লাগবে না। আচ্ছা শোনো, আজকে ক্লাসে যেগুলো পড়াবো এগুলা একাডেমিকের জন্য দরকার নাই, মানে একাডেমিকে এগুলো আসে না অ্যাডমিশন। আজকে ক্লাসে আমরা যা কিছু পড়াবো একাডেমিকের জন্য এগুলা ইম্পর্টেন্ট না। একাডেমিকের লিমিট লেকচার 1 থেকে 5 পর্যন্ত যা কিছু পড়াইছি ওগুলাই মোর দেন এনাফ। আজকে ক্লাসটা অ্যাডমিশনের জন্য লাগবে, ভার্সিটি অ্যাডমিশনেও প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও এইগুলা থেকে প্রশ্ন আসবে। তো চলো শুরু করা যাক। শুরুতে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে এই যে এটার সূত্রটা বসাও। সবাই প্রশ্নটা তোলো, লিমিট দাও, লিমিট দেওয়া আছে ইনফিনিটি। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে সূত্রটা বসাও। মাত্রই পরে আসলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটি, নিচে থাকবে n কিউব। আর দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই যে সূত্র হচ্ছে এইটা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। n ইন্টু
n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এখন বলো তো এটা কোন টাইপের? এটা কি? ইনফিনিটি বসাও, নিচেও ইনফিনিটি উপরেও ইনফিনিটি, এই আকৃতির না? আগে বলো এটা কি ইনফিনিটি বা ইনফিনিটি এই আকৃতি কিনা? ইয়েস অর নো বলো, এইটা ইনফিনিটি বা ইনফিনিটি এই আকৃতির কিনা? এখন চলো একটু 2 নাম্বার লেকচারে নিয়ে যাই তোমাদেরকে। এই আকৃতির শর্টকাট মনে আছে? লেকচার 2-এ পড়াইছিলাম। এই যে এই যে এই যে এই শর্টকাটটা কার কার মনে আছে? দেখো এটা লেকচার 2-এ ছিল। ইনফিনিটি বা ইনফিনিটি মনে আছে? উপরে বীজগণিতীয় রাশি, নিচেও বীজগণিতীয় রাশি, এগুলো আসে অ্যাডমিশনে। অ্যাডমিশনে ডিরেক্ট শর্টকাট দিয়ে করে ফেলবা, কোনো সমস্যা নাই। দেখো উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই নিচে এক্স স্কয়ারের বা এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার বা চলকের যে সর্বোচ্চ পাওয়ার সেটার সহগ। মনে আছে শর্টকাটগুলো? এরকম আছে, দেখো ম্যাথ করাইছিলাম, দেখো অনেকগুলো ম্যাথ করাইছিলাম যে ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি থাকলে মনে আছে নিশ্চয়ই। এবার দেখো এখানে এক্স এর জায়গায় ভ্যারিয়েবল বা চলক হচ্ছে এন, কোনো সমস্যা তো নাই। ভ্যারিয়েবল কি সবসময় এক্স থাকতে হবে? বলো, সবসময় এক্স থাকতে হবে মানসিক আছে না? ভ্যারিয়েবল এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। এখানে এন আছে। এখন দেখো নিচে এবং উপরে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বলো? আগে বলো, নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, উপরে কত? এই উপরে মানে লবে এন এর সর্বোচ্চ পাওয়ার কত? আগে এটা বলো, আমার কথার উত্তর দাও আস্তে ধীরে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আমি তো দেখতেই পাচ্ছি যে নিচে হরে এন এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, আর উপরে কত? এই এন এবং এই এন এবং এই যে 2n গুণ করো। দেখো মনে মনে চিন্তা করো, এরা কিন্তু গুণ আকারে আছে, n 2n গুণ করলে হবে 2n কিউব। তাইলে উপরেও n এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউব। দেখো উপরে এই যে দেখো এই যে এই n এই 2n এরা কিন্তু গুণ আকারে আছে, গুণ আকারে আছে। তো এই তিনটাকে তুমি যদি গুণ করো তাহলে সর্বোচ্চ পাওয়ার হবে 2n কিউব এবং তার সহগ কত খেয়াল করে দেখো, সহগ কত? সহগ হচ্ছে 2। তাহলে সর্বোচ্চ সহগের অনুপাত দেখো, উপরে n এর n কিউব, উপরেও সর্বোচ্চ পাওয়ার n কিউব, নিচেও n কিউব। তাহলে সহগ দুটো অনুপাত, উপরে উপরে 2 নিচে 6। বলো কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই চমৎকার। বলো আচ্ছা উপরে যে 2n কিউব আসবে এটা কে কে বুঝছো? অনেকে ভাবতে পারে ভাই নিচে n এর সর্বোচ্চ পাওয়ার 3, উপরে মনে হয় শুধু 1। অনেকে ভাবতে পারে এখানে 1 এখানে 1 এখানে 1, আসলে কিন্তু গুণ আকারে আছে, তিনটা গুণ আকারে আছে, গুণ করে দিলে কিন্তু 2n কিউব হবে। তাহলে উপরে এবং নিচে n এর সর্বোচ্চ পাওয়ার 3 মানে n কিউব। তো n কিউবের সহগ দুটার অনুপাত হবে অ্যানসার। উপরে n কিউবের সহগ 2, নিচে 6। এইবার এইটা সেম ম্যাথ, এইবার খালি n এর জায়গায় কি আছে? x না? বলো প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো আর আমি সূত্রটা বসাই। আগে ছিল n, এইবার তারা আবার x দিছে। নরমালি তো x দিয়েই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নিচেরটা লিখে ফেলি x কিউব, তোমরা প্রশ্ন তোলো আগে, x স্কয়ার প্লাস x প্লাস 1। এবার উপরে সূত্র বসাও। দেখো প্রথম x সংখ্যক, এখানে n এর জায়গায় x বসবে। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এই যে বর্গের যোগফল, নিচে 6 উপরে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1। তো এখানে n এর জায়গায় কি বসবে? n এর জায়গায় x বসবে। খেয়াল করে দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এটা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। তো এখানে n এর জায়গায় কিন্তু x আছে, n এর জায়গায় আছে x। তাহলে 6টাকে নিচে নামায় দাও, ওই যে 6 নিচের 6টা নিচে দিয়ে দিলাম, আর উপরে n এর জায়গায় কিন্তু x বসবে, n এর জায়গায় বসবে x। খেয়াল রাখো এখানে আবার n বসায় দিও না, 2x প্লাস 1। এতটুকু লিখছো, এতটুকু লিখার পরে আমাকে বলো এইবার উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত? বলো নিচে x এর সর্বোচ্চ পাওয়ার 3 x কিউব, আর উপরে এই যে x এই যে x এই যে 2x, এই তিনটা গুণ করো। এই যে x এই যে x এই যে 2x গুণ করলে কত হবে? 2x কিউব। মনে মনে, এটা লেখার দরকার নাই, মনে মনে কত হবে? দেখো এই যে নিচে x এর সর্বোচ্চ পাওয়ার x কিউব, উপরে 2x কিউব। তাহলে উত্তর হবে, যেহেতু ইনফিনিটি লিমিটটা, যে দেখো লিমিটটা কি ইনফিনিটি আছে, তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম। তাহলে শর্টকাট, উপরে x কিউবের সহগ 2, নিচে x কিউবের সহগ 6, 2/6 মানে 1/3। সেম অ্যান্সার। বলো কয়জন বুঝছো এটা? এইটা কয়জন বুঝছো একটু বলো। ইজি না? এগুলো একাডেমিকে আসে না, এগুলো অ্যাডমিশন টেস্টে দিতে পারে। বলো তো কয়জন বুঝছো? সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত। খুবই সুন্দর।
ঠিক আছে, এইবার এই প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে আগে ডান কমেন্ট করো। সবাই প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। খুবই সহজ একটা প্রশ্ন, সবাই এই প্রশ্নটি তোলো ছোট্ট বন্ধুরা এবং তুলে ডান কমেন্ট করো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা কি এই চিহ্নটার সাথে পরিচিত? আগে দেখো, লেখা লাগবে না, আগে দেখো এই যে সমষ্টি সামেশন, এই চিহ্নটা ই এর মতো, বড় হাতের ই এর মতো, মনে আছে? সমষ্টি অনেকগুলা রাশির যোগফলকে এভাবে সমষ্টি আকারে প্রকাশ করে। এই যে চিহ্নটা আরো সুন্দর করে একটু দেখি, এই যে এরকম, এই যে এরকম ক্যাপিটাল ই এর মতো, এটা হচ্ছে সামেশন, সামেশন বা সমষ্টি। এবং একটু খেয়াল করে দেখো, ধরো এই যে 1 থেকে n পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটাকে এইভাবে লেখা যায় সামেশন অফ n। এই দেখো 1 থেকে শুরু করে কতগুলা সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লেখা যায় সামেশন অফ n। এটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। যেখান থেকে শুরু, ইনিশিয়াল যেখান থেকে শুরু, এটা নিচে দিবা 1, আর যেখানে গিয়ে শেষ কত থেকে শেষ? n। এই যে এইভাবে লেখা হয়। এই জিনিসটা কি বুঝছো একটু বলো তো? এই দেখো, যেখান থেকে স্টার্ট হয়েছে 1 থেকে, সেটা সবার প্রথম পদটা নিচে দেওয়া হয়, আর যেখানে গিয়ে শেষ সেটা হচ্ছে উপরে। দাঁড়াও, আবার নিচেরটা বলো তো, নিচেরটাকে কিভাবে লেখা যায়? সামেশন অফ, দেখো n সংখ্যক সংখ্যার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা হচ্ছে n স্কয়ার। শুরু হচ্ছে 1 থেকে, নিচে কিন্তু 1 স্কয়ার দিও না, 1 থেকে শুরু, কারণ স্কয়ার তো এখানে দিয়ে ফেলছি। এটা হচ্ছে n স্কয়ার, শুরু হচ্ছে 1 থেকে, শেষ হচ্ছে n এ গিয়ে। কেউ আবার এখানে স্কয়ার দিও না, কারণ এটা হচ্ছে যে 1 থেকে শুরু, আর স্কয়ারটা তো সবগুলোর মধ্যে ফিক্স। এই যে এখানেই দিয়ে দিছি, এখানে স্কয়ারটা এখানে দিয়ে দিছি। ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 1 এর উপরে স্কয়ার, তাহলে 1 এর n এর মান প্রথমে 1, সবার শেষে হচ্ছে n। তারপরে এই জিনিসটাকে কেউ চাইলে এইভাবে লিখতে পারে সামেশন অফ n কিউব, 1 থেকে শুরু n এ গিয়ে শেষ। বলো এই জিনিসটা বুঝছো কিনা? এটা কঠিন কিছু না, কেউ ভয় পায়ও না যে ভাই এটা কি লিখলেন, খুবই সহজ জিনিস। অনেকগুলা রাশির যোগফলকে এই সামেশন চিহ্ন দিয়ে লেখা হয়। যে দেখো একদম লাস্টের পদটায়, যেগুলো হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে এটা হচ্ছে সামেশন অফ n। এটা হচ্ছে সামেশন অফ n স্কয়ার, এই যে সামেশন অফ n স্কয়ার। এটা হচ্ছে সামেশন অফ n কিউব, লাস্টের পদটা একদম সামেশন অফ লাস্টের পদটা দিয়ে দিবা, এরকম যে সাধারণ পদটা থাকবে, এবং ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু, n এ গিয়ে শেষ। আচ্ছা, এইবার একটু চিন্তা করো তো, এইটা কি? আচ্ছা আগে বলো তো, এটা কি ডিরেক্ট কোনো সূত্র পড়ছে? আমরা যে শুরুতে 3টা সূত্র শিখছি, যে n সংখ্যক সংখ্যার বা স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি, তারপরে বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, এটা তো ডিরেক্ট সূত্র পড়ে নাই। আগে বলো এটাকে কি লেখা যায়, একটু ওয়েট। দেখো এখানে লিখি 1 × 2 প্লাস 2 × 3, এটা তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, 3 × 4 প্লাস, এখানেও তো অনেকগুলা রাশির যোগফল, এবং লাস্টের পদটা দেখো n × n + 1, এটা হচ্ছে সাধারণ পদ। এটাকে কি আমি এইভাবে লিখতে পারি বলো তো? সামেশন অফ লাস্টের পদটা হচ্ছে n × n + 1, শুরু হচ্ছে 1 থেকে, শেষ হচ্ছে n এ গিয়ে। দাঁড়াও, আগে বলো এইভাবে লিখতে পারি কেন, এটা কয়জন বুঝছো? এইভাবে লিখতে পারি, এটা কয়জন বুঝছো? যারা বোঝো না আমি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। কিভাবে হইলো দেখো, সাধারণ পদটা হচ্ছে এই যে এখান থেকে, দেখো সাধারণ পদ হচ্ছে এইটা n × n + 1, n × n + 1, ওয়েট, হ্যাঁ সাধারণ পদটা হচ্ছে n × n + 1। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট, সাধারণ পদটা কি বলতেছে একটু শোনো আমার কথা। সাধারণ পদটা বলতেছে n এবং তার এক বড় সংখ্যাটা গুণ আকারে থাকবে, তাই না? দেখো n এর সাথে গুণ আছে n + 1, মানে কি n এর চাইতে n + 1 এক বড়, এই দুইটা গুণ আকারে আছে। এই যে দেখো 1 এর সাথে গুণ আছে কি, 1 এর চাইতে এক বড়, দেখো 2, 2 1 এর চাইতে এক বড়, 2 এর সাথে গুণ আকারে আছে 3, 3 এর সাথে 4। কে বুঝছো? দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু এই যে এই ফরম্যাটে আছে, এই দেখো প্রত্যেকটা টার্ম এই ফরম্যাটে আছে, যে দুইটা সংখ্যার গুণ, এই দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এবং প্রথমটা যদি n হয় তারপর এটা হবে তার চাইতে এক বড়, বুঝছো? দেখো 1 এর সাথে 2 গুণ, 2 এর সাথে 3, 3 এর সাথে 4। এই যে দেখো আমি সাধারণ ফরম্যাট আকারে লিখতে পারি n × n + 1, 1 থেকে শুরু, n এ গিয়ে শেষ। তার মানে কি, এটার মানে কি, n এর মান যখন 1 বসাবা, এই যে দেখো এই যে ইনিশিয়াল, এইটাতে n এর মান 1, এইটাতে n এর মান 2, এইটাতে n এর মান 3। এই দেখো আমরা
এখানে তুমি দেখো মনে মনে চিন্তা করো, এখানে যদি তুমি n এর মান 1 বসাও কত হবে? এটা হবে 1, এটা হবে 2। এই যে দেখো এখানে যদি n এর মান 2 বসাও, 2 বসাও, এটা হবে 2, এটা হবে 3। এখানে যদি n এর মান 3 বসাও, এটা হবে 3, এটা হবে 4। কথা বুঝছো? বুঝছো? পরীক্ষার হলে এটা লেখা লাগবে না, তোমার পরীক্ষার হলে এটা লেখার দরকার নেই, এটা তোমাকে বোঝানোর জন্য আমি লিখলাম, তোমাকে বোঝানোর জন্য আমি লিখলাম। এইবার দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিচে আছে n কিউব, উপরে এটাকে আমরা লিখবো এই দেখো সামেশন অফ n ইন্টু n প্লাস 1, 1 থেকে শুরু n এ গিয়ে শেষ। এইবার দেখো আমাদের তো সূত্র ফেলতে হবে, আমরা যে সূত্রগুলা শিখছি আমাদের তো টার্গেট ওই সূত্রগুলা ফেলা। দেখো এখানে গুণ করে দিই, খেয়াল করে দেখো এই যে n ইন্টু n প্লাস 1 গুণ করা, দেখো সূত্র পড়ে যাবে, গুণ করে দাও n স্কয়ার প্লাস n। এইবার আলাদা নিয়ে নাও সামেশন, এইবার সামেশন দেখো যে এখানে দেখো এই যে দেখো ধরো এখানে তোমাকে লিখে বোঝাই, ধরো 1 থেকে n গুণ করে দেও n স্কয়ার প্লাস n, তাই না? এবার দুইটার সাথে আলাদা আলাদা সামেশন নেও, প্রথমে n স্কয়ারের সাথে, এইবার বলো সূত্র পড়ে কিনা, 1 থেকে n প্রথমে ধরো n স্কয়ারের সাথে সামেশন নিলা, তারপরে প্লাস 1 থেকে n n এর সাথে সামেশন, বলো এই যে সূত্র পড়ে না? বুঝছো আসলে করবোটা কি? এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথটাই, খালি একটু মেকআপ করা। আগের ম্যাথগুলাকেই পরীক্ষায় কি করবে, একটু মেকআপ করে দিয়ে দিবে। এই যে এই সূত্র মাত্র শিখে আসলাম, সামেশন অফ n স্কয়ার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, আর এটা তো সামেশন অফ n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। মনে আছে? বলো লিমিট, ডান পাশে যেগুলো লিখছি এগুলো তোমার লেখা লাগবে না, এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখছি। n কিউব, নিচে আছে n কিউব, উপরে আলাদা করো, প্রথমে 1 থেকে n n স্কয়ার প্লাস সামেশন অফ 1 থেকে n শুধু n। এইবার আলাদা করো, আলাদা করে লিমিট নাও। এই যে দেখো কিডনি আলাদা করো, এই যে কিডনি অপারেশন, এই দেখো এটা নিচে আলাদা নাও, এটার নিচে আলাদা নাও, দুইটার সাথে আলাদা লিমিট নাও, দুইটার সাথে আলাদা লিমিট নাও। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটার সাথে আলাদা নিলাম, সামেশন অফ 1 থেকে n n স্কয়ার নিচে n কিউব প্লাস মাঝখানে চিহ্ন কি প্লাস, এটার সাথে আলাদা লিমিট নিব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে থাকবে সামেশন অফ 1 থেকে n পর্যন্ত সামেশন অফ n, নিচে n কিউব, নিচে n কিউব, শেষ। এবার সূত্র বসায় দাও, এইবার জাস্ট সূত্র বসায় দাও, ম্যাথ শেষ। বসাও, সূত্র বসায় দিলেই ম্যাথ শেষ। দেখো কি করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবার তো সূত্র পড়ে গেছে, নিচে n কিউব, উপরে এই দেখো সামেশন অফ n স্কয়ার, মনে আছে সূত্র? এই যে দেখো সামেশন অফ n স্কয়ার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, দেখো এই যে বর্গের সমষ্টি, এই যে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1, খেয়াল করে দেখো ডিভাইড বাই 6, এই যে 6টা নিচে নেমে যাবে, হলুদ করে দিলে এই যে 6, উপরে n ইন্টু n প্লাস 1, উপরে 2n প্লাস 1, উপরে হবে 2n প্লাস 1। এইবার পরেরটা, এটার উপর এটার সূত্র লিখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিচে হবে n কিউব, নিচে n কিউব, আর উপরে সূত্র সামেশন অফ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইবার শর্টকাট বসাও, সেম হয়ে গেছে। উপরে এই যে n 2n গুণ করলে হবে 2n কিউব, তাহলে উপরে n কিউবের সহগ 2, নিচে 6 প্লাস। এইবার বলো এখানে উপরে এবং নিচে মিলে n এর সর্বোচ্চ পাওয়ার কত? এটার অ্যান্সার কত হবে বলো দেখি, এটা শুধু এতটুকুর অ্যান্সার কি হবে এখানে? হ্যাঁ ভেরি গুড, 0 হবে। উপরে এবং নিচে দেখো, এখানে n এর সর্বোচ্চ পাওয়ার গুণ করো n স্কয়ার, আর নিচে কিন্তু n কিউব, তো উপরে এবং নিচে মিলে n এর সর্বোচ্চ পাওয়ার 3 n কিউব, তো n কিউবের সহগের অনুপাত নিতে হবে। তো উপরে তো n কিউব নাই, উপরে কিন্তু n কিউব নাই, মানে উপরে n কিউবের সহগ 0 নাই, মানে 0, নিচে হচ্ছে 2, বুঝছো? n কিউবের সহগ নিচে 2, উপরে n কিউব নাই, তাহলে এটা হবে 1/3, এটার উত্তর 1/3। সবগুলোর উত্তর ঘুরে ফিরে 1/3 আসতেছে। বলো কে কে বুঝছো? সবগুলার উত্তর ঘুরে ফিরে খালি কোন দিকে যাচ্ছে?
1/3 এর দিকে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এইবার বলো ফ্যাক্টোরিয়াল 9 10 এ পড়ছো না? এই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো? 9 10 এ ফ্যাক্টোরিয়াল পড়ছো। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল কত? 120। ঠিক আছে, তারপরে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত, 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। 3 4 12, 12 দুগুণে 24, তাই না? তারপরে ধরো আরেকটা উদাহরণ দিলাম, ধরো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। 3 দুগুণে 6। আচ্ছা, এইবার এখান থেকে একটা জিনিস দেখো তো, একটা সুন্দর জিনিস দেখো। এই যে 5 ফ্যাক্টোরিয়াল মান বাইর করলাম, 5 ফ্যাক্টোরিয়ালের মানের মধ্যে দেখো 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। তার মধ্যে এই যে এতটুকু মানে কি 4 ফ্যাক্টোরিয়ালের মান না? দেখো তো, এই দেখো, তার মানে আমি কি 5 ফ্যাক্টোরিয়ালকে চাইলে এভাবে লিখতে পারি না? 5 ইন্টু বাকি 4 থেকে শুরু করে 1 পর্যন্ত, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। বলো, লিখতে পারি? তার মানে আমার যদি ইচ্ছা হয় যে আমি 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তার মানে হচ্ছে যার ফ্যাক্টোরিয়াল বের করব তার সাথে, তার মানের সাথে তার 1 কম ফ্যাক্টোরিয়াল গুণ হবে। অথবা ধরো এটার বেলায় 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে বলো তো 4 ফ্যাক্টোরিয়ালকে আগে আমি এভাবে লিখতে পারি, সামনে 4 ইন্টু এই যে 3 2 1, এটা মানে কি 3 2 1, এটা মানে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যে কোনো সংখ্যাকে বলো, এই জিনিসটা কয়জন বুঝছো একটু বলো তো? যে কোনো স্বাভাবিক সংখ্যার যখন তোমাকে ফ্যাক্টোরিয়াল বলবে, সেটার মান হবে সেই সংখ্যাটা ইন্টু সেই সংখ্যার চেয়ে 1 কম সেটার উপর ফ্যাক্টোরিয়াল। মানে আমি কি চাইলে n ফ্যাক্টোরিয়াল এটাকে এইভাবে লিখতে পারি, বলো? n ইন্টু এর সাথে গুণ হবে এর চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল, বলো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো, এই সূত্রটা কোত্থেকে আসছে? এই যে এখান থেকে দেখো, ধরো 5 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 5 ইন্টু 5 এর চেয়ে 1 কম সেটার ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 4 ইন্টু 4 এর চেয়ে 1 কম সেটার ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো n ফ্যাক্টোরিয়াল কি? n ইন্টু n এর চাইতে 1 কম, n এর চাইতে 1 কম মানে n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। বলো লেখা যায় কিনা? এটা লেখা যায় কিনা বলো? এই যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, বলো লিখতে পারি কি না? বলো লিখতে পারি কি পারি না? বলো, এই তাড়াতাড়ি বলো। এগুলো 9 10 এ পড়ে আসছো, এগুলা 9 10 এ পড়ে আসছো। পারি না? পারি তো, নাকি আমি কোনো অন্যায় করতেছি? বলো, আমি কি কোনো অন্যায় করতেছি? এগুলা লিখে কোনো অন্যায় করতেছি না, আমরা এগুলা লিখতে পারি। এই আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1, 0 ফ্যাক্টোরিয়ালের মানও 1? এটা ভুল করো না, যদিও এই অধ্যায়ে এগুলো লাগবে না, সরি। 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, এটা 9 10 এ ছিল, কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। এগুলো বিন্যাস সমাবেশে লাগবে, আপাতত অন্তরীকরণে এগুলো লাগবে না। বাট যখন বিন্যাস সমাবেশ পড়াবো তখন খেয়াল করে দেখো, এই যে 0 ফ্যাক্টোরিয়ালের মানও কিন্তু 1, 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1, 0 ফ্যাক্টোরিয়ালের মানও 1। এটা মনে আছে? এটা কিন্তু মুখস্থ রাখবা, এমসিকিউতে কাজে লাগবে। 0 ফ্যাক্টোরিয়াল কেমনে 1 হয়েছে এগুলো বিন্যাস সমাবেশে পড়াবো। আচ্ছা, একটু দেখাই দিই, দেখো 0 ফ্যাক্টোরিয়াল কেমনে 1 হইলো। 1 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা জানি 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 1, তো 0 ফ্যাক্টোরিয়াল কেমনে 1 হইলো? দেখো, ধরো আমি এখান থেকে 4 ফ্যাক্টোরিয়াল সমান 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 লিখতে পারি, ভাগ করে দাও। বলো 0 ফ্যাক্টোরিয়াল কেমনে 1 হইলো, এটা প্রমাণ দেখাচ্ছি, ওয়েট। বলো এখান থেকে, বলো আমার যদি ইচ্ছা করে যে ভাই আমি 4 ফ্যাক্টোরিয়াল সমান 5 দিয়ে এই পাশে ভাগ করে দিব, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 এটা লিখতে পারি কিনা? বলো, এই যে এখান থেকে, এটা কোত্থেকে লিখলাম? এখান থেকে। বলো পারি কিনা? ইয়েস অর নো? পারি কি পারি না? পারি। আবার ধরো আমার ইচ্ছা হলো এখান থেকে আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখবো, 3 ফ্যাক্টোরিয়াল সমান এই পাশে ভাগ হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4,
লিখতে পারি, দেখো এই যে একটা বক্স করি, দেখো হলুদ কালারের বক্স করি, লিখতে পারি কি পারি না? আমি কি লিখতে পারি বলো? আমি যেই দুটো জিনিস লিখছি, এই যে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল বাই 4, তাহলে এখান থেকে এই দুইটা দেখো, এই দুইটা দেখে এখান থেকে একটা আইডিয়া করো তো। তার মানে প্রত্যেকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ধরো প্রত্যেকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার চাইতে এক বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এক বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, খেয়াল করে দেখো, এক বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক বড় সংখ্যাটা। বলো এই জিনিসটা লিখতে পারি কিনা? একটু দেখো, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার চাইতে এক বড় সেটার ফ্যাক্টোরিয়াল আর নিচে শুধু সেই সংখ্যাটা। বলো তো এখান থেকে আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বুঝাইছি সেখান থেকে আমি যদি চাই এই জিনিসটা লিখতে পারি কিনা, এই যে এই জিনিসটা লিখতে পারি কিনা, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 এর চাইতে এক বড় সেটার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5, মানে সেইটা ডিভাইড বাই সেইটা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার চাইতে এক বড় সেটার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই সেই সংখ্যাটা। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n এর চাইতে এক বড় n+1 সেটার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এই সংখ্যাটা। তাহলে আমাকে বলো 0 ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়? 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 এর চাইতে এক বড়, 0 এর চাইতে এক বড় মানে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেই সংখ্যাটা 1। তো আমরা জানি 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1/1 সমান 1। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো বলো? 0 ফ্যাক্টোরিয়াল মানে কেমনে 1 হইলো, কয়জন বুঝছো? এগুলো আমরা বিন্যাস সমাবেশ অধ্যায়ে পড়বো। বিন্যাস সমাবেশ অধ্যায় যখন পড়বো তখন দেখবা যে কিছুই নাই, 0 ফ্যাক্টোরিয়াল মানে কিছুই নাই, সেটাও একটা সাজানো ব্যবস্থা। ধরো তোমার কাছে, ধরো তোমার টেবিলে একটা বইও নাই, টেবিলের মধ্যে একটা বইও নাই, তোমাকে আমি বললাম টেবিলটা কতভাবে সাজাইতে পারবা? একভাবেই, মানে খালি, টেবিলটা খালি, বুঝছো? 0 ফ্যাক্টোরিয়াল মানে ধরো তোমার কাছে 0টা বস্তু আছে। কয়টা বস্তু আছে? 0টা। ধরো তোমার কাছে বই আছে 0টা, আমি তোমাকে বললাম 0টা বই তুমি টেবিলে কতভাবে সাজাইতে পারবা? উত্তর হবে একভাবে। মানে কি? টেবিলে কোনো বই নাই, টেবিলটা দেখতে একরকমই লাগবে, বুঝছো? এরকম বিস্তারিত আরো আমরা বিন্যাস সমাবেশ অধ্যায়ে পড়বো। এখানে এত কিছু লাগবে না, খালি জেনে রাখলেই হবে যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও 1। ঠিক আছে, এইবার 4 নাম্বার প্রশ্নটা তোলো। 4 নাম্বার প্রশ্নটা তোলে ডান কমেন্ট করো। ভয় পাইও না, খালি আমরা এই যে একটা সূত্র ইউজ করবো, কাজ শেষ। n ফ্যাক্টোরিয়াল n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এই যে এই সূত্রটা। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যাটা ইন্টু সেই সংখ্যা থেকে এক কম তার ফ্যাক্টোরিয়াল। মনে আছে? ওই যে এরকম ছিল, 5 ফ্যাক্টোরিয়াল সমান ছিল 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। এইবার দেখো একটা আছে x+2, একটা আছে x+1। বড় কে বলো তো? বড়টাকে ছোট বানাবো, বড়টাকে ভেঙে ছোট বানাবো। এই দেখো, এই যে এখানে n ছিল বড়, n-1 এক কমে গেছে। এই সূত্রটা দ্বারা কি করতে পারি আমরা? দেখো n হচ্ছে বড়, বড়টাকে ভেঙে এই যে দেখো ছোট বানাইছি, n-1 বানাইছি, n ফ্যাক্টোরিয়ালকে n-1 ফ্যাক্টোরিয়াল বানাইছি, মানে বড়কে ছোট বানাইছি ফ্যাক্টোরিয়ালটার সংখ্যাটাকে। এখানে বলো বড়কে x+1 ছোট, x+2 বড়। দেখো এই লাইনটা ভালো মতো বোঝো, আমরা বড়টাকে ছোট বানাবো। বলো x+2 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে x+2 ইন্টু তার চাইতে এক কম, x+2 থেকে এক কমলে হবে x+1, এটার ফ্যাক্টোরিয়াল। বলো তো আগে, বলো এতটুকু কে কে বুঝছো? সাথে আগে থেকে আছে x+1 ফ্যাক্টোরিয়াল। বলো এই লাইনটা কয়জন বুঝছো? এটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। কি করছি ভাইয়া? এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, x+2 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে x+2 ইন্টু x+2 থেকে এক কম, মানে কত? x+1, সেটার সাথে ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে নিচে দেখো x+2 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে x+2 ইন্টু সেখান থেকে এক কমে যাবে, x+2 থেকে এক কমলে হবে x+1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x+1 ফ্যাক্টোরিয়াল। এখন x+1 ফ্যাক্টোরিয়াল কমন নিলেই ম্যাথ শেষ। বলো তো বুঝছো কিনা? এইবার x+1 ফ্যাক্টোরিয়াল কমন নেও, x+1 ফ্যাক্টোরিয়াল কমন নিলেই ম্যাথ শেষ।
এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিলেই ম্যাথ শেষ হয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নেও, এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি কমন নেও, এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিলে কি থাকবে দেখো, এখানে থেকে তো কিছুই থাকবে না, মানে সরি এখানে এটা চলে যাবে, থাকবে এক্স প্লাস টু, আর এখানে কিছুই থাকবে না মানে প্লাস ওয়ান, আর নিচে এখানে থাকবে এক্স প্লাস টু মাইনাস এখানে কিছুই থাকবে না মানে মাইনাস ওয়ান, কিছু নাই মানে মাইনাস ওয়ান আছে সামনে, যেহেতু মাইনাস চিহ্নটা আছে সামনে, যেহেতু মাইনাস চিহ্নটা আছে, বলো তো বুঝছো কিনা? এই দেখো এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, এখানে এক্স প্লাস টু, এখানে কিছু নাই মানে প্লাস ওয়ান আছে মনে মনে, তাহলে এখানে এটা কাটা, এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে উপরে কি থাকতেছে বলো, এইবার শর্টকাট বসায় দাও। দেখো এখানেও কিন্তু লিমিট ইনফিনিটি, শর্টকাট বসায় ডিরেক্ট বলো উত্তর কত, উপরে এক্স প্লাস থ্রি, নিচে এক্স প্লাস ওয়ান। দেখো এখানে কিন্তু এক্স এর লিমিট ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতিতে আছে, ডিরেক্ট শর্টকাট। উপরে এবং নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান, শুধু এক্স, এক্স মানে এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে এখানে এক্স এর সহগ এক, নিচে এক, তাহলে এক বাই এক সমান এক। সর্বোচ্চ এক্স এর বা চলকের সর্বোচ্চ পাওয়ারের সহগদ্বয়ের অনুপাত হচ্ছে অ্যান্সার। এটা অ্যাডমিশনে আসলে ডিরেক্ট বসাই দিবা, এখানে শেষ, কমন নিয়ে করার দরকার নেই। নর্মালি এই ম্যাথগুলো আমরা কিভাবে করি, সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশিটা কমন নেই, যেমন এখানে ধরো এক্স কমন নিতে হবে, উপরে এক্স কমন নিচে এক্স কমন, তারপর এক্স কাটাকাটি, বাট এইগুলো দেখাইতে হবে না, ডিরেক্ট অ্যান্সার বলে দিবা। বুঝছো? এইটা কে কে নিজে নিজে পারো বলো তাড়াতাড়ি, প্রশ্নটা তোলো। সেম সূত্র, এন ফ্যাক্টোরিয়াল বড়টাকে একটু ছোট বানাবো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, শেষ। এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। প্রশ্নটা তোলো, নিজে নিজে করো, প্রশ্নটা তুলে নিজে নিজে করো, বড় কে ছোট বানাবা। দেখো একটা আছে এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর একটা শুধু এক্স, শুধু এক্স ফ্যাক্টোরিয়াল, একটা শুধু এক্স ফ্যাক্টোরিয়াল, আরেকটা এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। লিমিটে এক্স হবে, হ্যাঁ এক্স হবে, সরি এটা টাইপিং মিস্টেক, এখানে যেহেতু সব এক্স তাহলে এখানেও এক্স আসবে, এখানে এন আসার সুযোগ নেই। আগেরটাতেও এটা ভুল ছিল না, আগেরটাতে ঠিকই ছিল, আগেরটাতে ঠিকই ছিল, খেয়াল করে দেখো। হ্যাঁ দেখো সূত্র বসাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই যে এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দাঁড়াও পাঁচটাকে সামনে লিখে ফেলি, পাঁচ তো ধ্রুব সংখ্যা, সামনে লিখলাম, এটাকে লেখা যায় ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান থেকে এক কমবে, এক কমলে শুধু এক্স, এক্স ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি ধ্রুবক, ধরো থ্রিটাকে সামনে লিখি নাহলে খারাপ দেখা যায়, ধ্রুবকটাকে সামনে লিখলাম, নিচেও একইভাবে এক্স প্লাস ওয়ান, টু ধ্রুবক, টুটাকে সামনে লিখলাম, এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে এক্স প্লাস ওয়ান ইন্টু, সেখান থেকে এক কমে যাবে, এক্স প্লাস ওয়ান থেকে এক কমলে শুধু এক্স ফ্যাক্টোরিয়াল, মাইনাস ফোরটাকে সামনে লিখলাম ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল। এবার এক্স ফ্যাক্টোরিয়াল কমন নিলেই ম্যাথ শেষ, এক্স ফ্যাক্টোরিয়াল কমন নিলেই ম্যাথ শেষ। দেখো কমন নিয়ে নি, এক্স ফ্যাক্টোরিয়াল কমন, কমন নিলে কত থাকবে দেখো, এখানে ফাইভ এক্স প্লাস ফাইভ, ফাইভ এক্স, পাঁচ একে পাঁচ, খেয়াল করে দেখো এক্স ফ্যাক্টোরিয়াল কমন গেলে এখানে ফাইভ ইন্টু এক্স প্লাস পাঁচ একে পাঁচ, আর এখানে শুধু থ্রি, আর নিচে নিচে এক্স ফ্যাক্টোরিয়াল কমন গেলে এখানে টু এক্স প্লাস টু, টু এক্স প্লাস টু, আর এখানে মাইনাস ফোর। এইবার দেখো এক্স ফ্যাক্টোরিয়াল কাটা, ম্যাথ শেষ। বলো এই ম্যাথগুলো কি সুন্দর না নাকি অসুন্দর? উপরে হবে ফাইভ এক্স, পাঁচ তিনে আট, নিচে হবে টু এক্স মাইনাস টু। এইবার তো দেখো লিমিট যেহেতু ইনফিনিটি, এটা মনে মনে চিন্তা করো, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মেটে আছে, তাহলে উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান, এক্স শুধু এক্স আছে, তাহলে সহগ উপরে পাঁচ, এক্স এর সহগ উপরে পাঁচ নিচে দুই, উত্তর পাঁচ বাই দুই। শেষ, এই টাইপটা শেষ। এখন আমরা নতুন আরেকটা টাইপে চলে যাব, যার নাম হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য, এবং যেটা একাডেমিকে লাগে না বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটু দেখো, সবাই একটু দেখে বলো এই টাইপটা কি অনেক সহজ না? তোমাকে যদি আমি রেটিং করতে বলি যে এই টাইপটা ইজি, মিডিয়াম, হার্ড, তুমি কি রেটিং দিবা বলো? তোমাকে যদি বলি এই টাইপটা ইজি, মিডিয়াম, হার্ড, রেটিং করো, অবশ্যই ইজি। বলো এই টাইপের প্রশ্ন কি একাডেমিকে আসতে পারে না? এরকম প্রশ্ন কিন্তু একাডেমিকে আসা উচিত, বাট একাডেমিকে দেয় না, দিতে পারে কিন্তু তোমার কলেজের পরীক্ষা আসতে পারে। এইবার দেখো স্যান্ডউইচ উপপাদ্য, কেউ স্যান্ডউইচ খাইছো কখনো? স্যান্ডউইচ খাইছো?
উপরে থাকে রুটি, নিচেও থাকে রুটি, উপরে রুটি নিচে রুটি, মাঝখানে থাকে একটা মাংস, মাংস বা পেটিস টাইপের একটা জিনিস থাকে। উপরে রুটি নিচে রুটি, মাঝখানে একটা মাংসের কিছু একটা আইটেম, এটাকে বলে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ জিনিসটা কি, আগে একটা জিনিস চিন্তা করো, ওয়েট, মানে এটার নাম কেন স্যান্ডউইচ উপপাদ্য হইল? দেখো, ধরো একটা অসমতা, তোমরা 9-10 থাকতে অসমতা অধ্যায় পড়ছো না? ধরো আমি এরকম একটা লিখলাম অসমতা, ধরো এ লেস অর ইকুয়াল বি লেস অর ইকুয়াল সি। খেয়াল করো, ধরো এ এর থেকে বি বড় অথবা সমান, এই যে লেস অর ইকুয়াল টু মানে এ থেকে বি বড় অথবা সমান, আবার বি থেকে সি বড় অথবা সমান। যেরকম ধরো এই যে এরকম, ওয়েট একটা উদাহরণ দিই, ধরো 5 লেস অর ইকুয়াল 10 লেস অর ইকুয়াল 15, হইতে পারে না? দেখো 5-এর থেকে 10 বড়, এখানে সমান হবে না, বড় হবে। 10-এর থেকে 15 বড়, হইতে দিতে পারে, এখানে হয় 5 থেকে 10 বড় অথবা সমান, যে কোনো একটা মিললেই হবে, তাহলে এটা বড়। আচ্ছা, এবার তোমাকে একটা সহজ উদাহরণ দিই, ধরো এই কন্ডিশনটাতে এ এর মান আর সি এর মান সমান হয়ে গেল। ধরো এ এর মানও 5, সি এর মানও 5, তাহলে বলো তো বি এর মান কত হবে? ধরো এরকম একটা অসমতা, ধরো এটা একটা স্যান্ডউইচ, এই স্যান্ডউইচের ধরো এই পাশের রুটি আর এই পাশের রুটি, এদের মান সমান হয়ে গেছে, তাহলে মাঝখানে একটা 5 ছাড়া অন্য কিছু হওয়া পসিবল বলো তো? এই যে অসমতাটা, এই অসমতাটা কি বলতেছে? যে এ থেকে বি বড় অথবা সমান, বি থেকে সি বড় অথবা সমান। তো খেয়াল করে দেখো, ওয়েট, বলো 5 থেকে বড় অথবা সমান, আবার এই 5 থেকে ছোট অথবা সমান, এর মাঝখানে শুধুমাত্র 5 ছাড়া অন্য কিছু হওয়া পসিবল বলো তো? মানে মেন কথা হচ্ছে, এরকম একটা অসমতায় প্রান্তীয় দুইটা মান যদি সমান হয়ে যায়, প্রান্তীয় দুইটা মান, এই দেখো এই যে প্রান্তীয় দুইটা মান যদি সমান হয়ে যায়, তাহলে অসমতার মাঝখানেরটা সমান হইতে বাধ্য, বুঝছো? এই দুই পাশের দুই স্যান্ডউইচ, এই উপরের রুটি আর নিচের রুটি যদি বন্ধুত্ব করে ফেলে, যে আমরা দুজনে এক হয়ে যাব, মিলে যাব, তাহলে মাঝখানের যে পেটিস, এই বেচারা একদম কি হয়ে যাবে? চিপায় পইরা যাবে। চিপায় পইরা বলবে যে তোমরা যেহেতু মিলে যাচ্ছ, আমরা মিলে গেলাম। বুঝছো ঘটনা? স্যান্ডউইচে যেরকম উপরে নিচে দুইটা রুটির মধ্যে একটা একটা মাংসের আইটেম থাকে, তো এখানেও এই দুইটা যদি সেম হয়ে যায়, এই বেচারা সেম না হয় উপায় নাই। ধরো ধরো তুমি এই যে স্যান্ডউইচ খাইতেছো, কামড় দিছো, স্যান্ডউইচে কামড় দিয়ে একদম মুখের মধ্যে উপরেরটার মধ্যে কামড় দিছো, নিচেরটার মধ্যে। ধরো স্যান্ডউইচ কিরকম থাকে, ধরো এই যে উপরের পার্টিশনটা এটা রুটি, নিচের পার্টিশনটা এটাও রুটি, মাঝখানে আছে ধরো মাংসের আইটেমটা, মাঝখানে আছে ধরো যে এটা হচ্ছে মাংসের আইটেমটা। এখন তুমি কি করছো? কামড় দিছো মুখের মধ্যে, মানে এটা পুরাটা তোমার মুখ, পুরা মুখের মধ্যে এটা কামড় দিয়ে দিছো। তো তুমি যদি উপরের রুটিতে কামড় দেও, নিচের রুটিতে কামড় দেও, কামড় দিয়ে পুরোটা খাই ফেলো, তো মাঝখানটার মধ্যে কামড় তো অটোমেটিক লেগে যাবে, লাগবে না? বলো, তুমি কামড় কিন্তু মাঝখানটার মধ্যে দিছো না, উপরেরটা দিছো নিচেরটা দিছো। তো এই উপরে নিচে কামড় দিয়ে তুমি যদি এইটা একদম এতটুকু কাইটা খাই ফেলো, তাহলে এই কামড় তো মাঝখানে গিয়েও লাগবে। বুঝছো ঘটনা? এই হচ্ছে স্যান্ডউইচের ঘটনা। ওকে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা, বলো এই জিনিসটা কে কে বুঝছো? যে একটা অসমতা, এই অসমতা যদি এরকম চিহ্ন থাকে যে লেস অর ইকুয়াল, তো একদম দুইটা প্রান্তীয় মান যদি সমান হয়, তাহলে মাঝখানেরটা সমান হওয়া ছাড়া কোনো উপায় নাই, মাঝখানেরটা সমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা একটা ফাংশন দিয়ে উদাহরণ দিই। পরীক্ষায় তো আর এরকম এবিসি দিয়ে থাকবে না, পরীক্ষায় তো এবিসি দিয়ে থাকবে না, পরীক্ষায় থাকবে ফাংশন দিয়ে, লিমিট দিয়ে। ধরো একটা ফাংশন জি অফ এক্স, এটার থেকে এফ অফ এক্স বড় বা সমান, তার থেকে এইচ অফ এক্স বড় বা সমান। এই যে আগের এই জিনিসটাই, এই জিনিসটাকে আমরা এখন ফাংশন আকারে লিখতেছি। এখন একটা অসমতা ধরো এই যে এটা একটা অসমতা দেয়া আছে, তুমি যদি অসমতার সবগুলা পক্ষে সেম জিনিস দিয়ে গুণ করো বা ভাগ করো, কোনো সমস্যা আছে? বলো, একটা অসমতার সবগুলা পক্ষে তুমি 2 দিয়ে গুণ করলা, 2 দিয়ে ভাগ করলা, 2 যোগ করলা, কোনো সমস্যা আছে? বা 2 বিয়োগ করলা, সমস্যা না তো নাই।
এখন ধরো আমার ইচ্ছা হলো আমি সবগুলা পক্ষে লিমিট নিব এক্স টেন্স টু ধরো এ বিন্দুতে, ইচ্ছা মতো একটা বিন্দু নিলাম যে ভাই আমি এ বিন্দুতে এই অসমতার ক্ষেত্রে এ বিন্দুতে লিমিট নিলাম, এই অসমতার ক্ষেত্রেও এ বিন্দুতে লিমিট নিলাম, এই এফ অফ এক্স এটার ক্ষেত্রেও, আবার এই ফাংশনের ক্ষেত্রেও এ বিন্দুতে লিমিট নিলাম, কোনো সমস্যা নেই। সবগুলা পক্ষে আমরা একই বিন্দুতে লিমিট নিলাম। এখন ধরো এই যে একদম প্রান্তীয় যে ভ্যালুটা লিমিটটা, ধরো এর মান হয়ে গেছে ছোট হাতের এল, ধরলাম একদম এই যে প্রান্তীয় যে জি অফ এক্স, এই ফাংশনটার এ বিন্দুতে এক্স টেন্স টু এ এই পয়েন্টের লিমিট হচ্ছে এল, আবার এটার মানও এল, ধরো দুইটা সমান হয়ে গেছে। ধরো এই যে প্রান্তীয় দুইটা ফাংশনের লিমিটের মান ধরো সমান, এটার মানও এল এটার মানও এল হয়ে গেছে। এইবার বলো এই মাঝখানের যে বেচারা, তাহলে এর মান কত হবে? এর মান কি এল ছাড়া অন্য কিছু হওয়া পসিবল বলো? এরকম একটা অসমতায় তুমি সবগুলো পক্ষে সেম পয়েন্টে লিমিট নিতে পারো, সমস্যা নেই। নেওয়ার পরে যদি দেখো এই বাম পাশেরটার লিমিটের মান এবং একদম ডান পাশেরটার লিমিটের মান সমান হয়ে গেছে, তাহলে এই বেচারা চিপায় পড়ে তার আর কোথাও যাওয়ার জায়গা নাই, তার মান এই প্রান্তীয় দুইটা মানের সমান হইতে বাধ্য। কে বুঝছো? এটাই হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য। শেষ। স্যান্ডউইচ উপপাদ্য এটা একাডেমিকে লাগবে না, কিন্তু অ্যাডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য রিটেনে এই টাইপটা আসতে পারে, এমসিকিউতে আসে না। ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এটা অত ইম্পর্টেন্ট না, বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা করব কি জানো? ধরো এই টাইপটাতে আমরা করব কি, প্রশ্নে বলা থাকবে যে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে মান নির্ণয় করো। ধরো আমাকে বের করতে বলবে এইটা। এখন ধরো এইটা ডিরেক্ট বের করা যায় না, ধরো তোমাকে এই যে ফাংশন অফ এক্স, এটার এক্স টেন্স টু এ এই পয়েন্টের লিমিট বের করতে বলছে। তুমি এটা বের করতে পারো না, তুমি কি করবা? তুমি এইটার মান বের করবা আর এইটার মান বের করবা। বাইর করে যদি দেখো দুইটার মান সমান, ধরো এইটার মান বের করতে বলছে, তুমি এটার মান লিমিটের যতগুলো সূত্র তুমি শিখছো কোনোটা দিয়েই কাজ হচ্ছে না, এটা মান বের করতে পারতেছো না। তখন তুমি এইটার মান বের করলে দেখলে এটার মান আসছে 10, এটার মান বের করে দেখলে এটাও আসছে 10, তাহলে এটার মান কত হবে বলো? তখন এটার মান কত? 10ই হবে। বুঝছো কি করবো? একটু ওয়েট, একটা ম্যাথ করি আগে। এখন এই ম্যাথটা করতে গেলে আসলে কোন কোন ফাংশনের স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে আসলে ম্যাথ করবো আমরা, একটু ওয়েট, একটু পরে দেখতে পারবা। সাইন এক্স কজ এক্স, এই যে ফাংশন দুইটা, এই সাইন এক্স কজ এক্স, এই দুইটা দেখবা যে তখনই তোমাকে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করতে বলবে, দেখবা এখানে সাইন এক্স বা কজ এক্স এগুলো আছে, এবং লিমিট বসানোর পরে দেখবা এটা ইনফিনিটি চলে আসবে। ধরো সাইন ইনফিনিটি, ধরো এক্স এর মান বসানোর পরে দেখবা এক্স এর মান যেটাই থাকবে সেটা বসানোর পরে দেখবা এখানে চলে আসবে সাইন ইনফিনিটি কজ ইনফিনিটি। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেছে, ভাই কেন সাইন আর কজ এই দুইটাই, কেন অন্য কিছু নয় কেন? কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য ইউজ করার জন্য এরকম একটা কন্ডিশন লাগবে কিনা বলো? স্যান্ডউইচ উপপাদ্য ইউজ করার জন্য এরকম একটা কন্ডিশন লাগবে কিনা? তো সাইন আর কজ এরা ফ্রিতে এই কন্ডিশনটা দেয়, ফ্রিতে, বিনামূল্যে। কেমনে আমাকে তোমরা বলো? সাইন এবং কজ এদের সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত? এই দুটো কিন্তু ফিক্সড। সাইন এবং কজে সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। একটু দেখো, সাইনের বেলায় তুমি লিখতে পারো এটা -1 লেজর ইকুয়াল +1। ভাই সাইন এক্স এর সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। সেম একইভাবে তুমি কজের ক্ষেত্রেও সেমটা লিখতে পারো। কজের ক্ষেত্রেও তার সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। এইবার বলো সাইন আর কজে স্যান্ডউইচ উপপাদ্য ইউজ করার জন্য আমার যে স্যান্ডউইচটা লাগে, এই স্যান্ডউইচটা বিনামূল্যে পাওয়া যায়। কথা বুঝছো? কে বুঝছো? আচ্ছা, এখন এখানে এক্স এর জায়গায় ধরো 2x আছে। এবার কি বলো তো? ওয়েট, ধরো এক্স এর জায়গায় আছে সাইন 2x। ভাই সাইনের পরে অ্যাঙ্গেল যা খুশি তা থাকুক, শোনো, সাইনের পরে অ্যাঙ্গেল 2x 3x 4x, পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল যাই থাকুক, এর মান +1 কিংবা -1 এর বাইরে যাওয়া সম্ভব? +1 কিংবা -1 এর বাইরে যাওয়া সম্ভব বলো?
এই পসিবল? পসিবল না। কাজে এখানে শুধু সাইন এক্স, শুধু কজ এক্স, কিংবা সাইন 2x, সাইন 3x, সাইন 4x, কিংবা cos 2x, cos 3x, cos 4x, যেটাই থাকুক, কি হবে? -1 লেস অর ইকুয়াল +1। কজের ক্ষেত্রেও কথা কি বুঝছো? এখানে cos 2x, 3x, 4x যাই থাকুক না কেন, সাইনের মান -1 থেকে +1, এর বাইরে যাওয়া পসিবল না, এর বাইরে যাওয়া পসিবল না। আচ্ছা এইবার ধরো, ওয়েট, ধরো আছে মাইনাস সাইন 2x বা ধরো মাইনাস cos x। এইবার বলো তো, এইবার এটার রেঞ্জ কি হবে, কত থেকে কত বলো? সাইনের সামনে চিহ্ন পজিটিভ নেগেটিভ যাই থাকুক, সাইন 2x, 3x, 4x যা খুশি থাকুক, মাইনাস সাইন 2x, মাইনাস 3x, মাইনাস সাইন 4x যাই হোক না কেন, -1 থেকে +1 এর বাইরে যাওয়া সম্ভব না ভাইয়া। এটা কি হবে? -1 থেকে +1 এর ভিতরেই তাকে থাকতে হবে, এর বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নাই। বলো এটা কি মুখস্থ রাখতে হবে নাকি এমনিই পারবা বলো তো? যখনই তুমি কোনো একটা লিমিটে দেখবা, শোনো এই ম্যাথগুলো যদি পরীক্ষায় একাডেমিকে আসে, এখনো পর্যন্ত একাডেমিকে আসে নাই, আসলে পরীক্ষায় বলেই দিবে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো বা মান বের করো। তো তুমি তো প্রশ্নে দেখলেই বুঝতে পারবা যে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে করতে হবে। বাট যদি প্রশ্নে উল্লেখ করে নাও দেয়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ধরো উল্লেখ করে দিল না, তুমি এইটা দেখে চিনতে পারবা যে প্রশ্নে সাইন কস থাকবে এবং সাইন লিমিটটা বসানোর পরে এক্স এর লিমিট যদি বসায় দাও, সাইন ইনফিনিটি বা কজ ইনফিনিটি আসবে, তখন এই যে এইগুলো ইউজ করে করতে হবে। এখন একটা জিনিসে অনেকেই ভুল করবে, কি ভুল করবে? ধরো আছে সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার, এইবার বলো তো এটার লিমিট কি -1 থেকে +1 হবে? স্কয়ার করলে কি কখনো নেগেটিভ হয়? নর্মালি সাইন কস, সাইন 2x, cos 2x, কিংবা মাইনাস সাইন 2x, মাইনাস cos 2x সবগুলোর লিমিট মানে সবগুলোর রেঞ্জ -1 থেকে +1। বাট তুমি যখন স্কয়ার করবা, স্কয়ার করলে কিন্তু নেগেটিভ হওয়া পসিবল না, শুধু পজিটিভ। তো শুধু পজিটিভ মানে 0 থেকে 1, এইটা কে কে বুঝছো বলো তো? শেষ। এখন আমরা ম্যাথে চলে যাব। এতটুকু বুঝছো মানে ঘটনা শেষ। যদি কোথাও দেখো সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার, তখন ভুলেও -1 লেখো না, -1 ভুলেও লেখো না, কারণ কোনো কিছুর বর্গ কখনো নেগেটিভ হয় না, পজিটিভ অলওয়েজ। তো 0 থেকে +1, বুঝছো? আচ্ছা অসমতার আরেকটা ধর্ম, দাঁড়াও, ধরো 1 লেস দেন 2 লেস দেন 3, আমি পুরা অসমতাটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এইবার কি চিহ্ন সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে বলো? অসমতার চিহ্ন, অসমতার সবগুলা পক্ষকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো বা মাইনাস দিয়ে ভাগ করো, কি হয়ে যাবে? অসমতার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল লেস দেন, এখন হয়ে যাবে গ্রেটার দেন। খেয়াল করে দেখো, এই যে যখন তুমি কোনো একটা অসমতার সবগুলা পক্ষকে নেগেটিভ দিয়ে গুণ করে দেবা বা -1 দিয়ে গুণ কিংবা -1 দিয়ে ভাগ, অসমতার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাকে বলো এই জিনিসটাকে এইভাবে না লিখে এইভাবে লেখা যায় না? -3 লেস দেন -2 মানে গ্রেটার দেন -2 গ্রেটার দেন -1, বলো সেম না? এরকম অসমতাগুলাকে এইভাবে লেখা হয় না, এই যে এইভাবে গ্রেটার দেন চিহ্ন দিয়ে লিখে না, লিখে সবসময় ছোট থেকে বড়। খেয়াল করে দেখো, এটা তো বড় থেকে ছোটতে যাচ্ছে। আমরা লিখার সময়, বলো লেখা যায় কিনা, আমরা লিখার সময় এটাকে চেঞ্জ করে সবসময় এই ফরম্যাটে লিখি যে ছোট থেকে বড়, সবার ছোটটা। খেয়াল করে দেখো এখানে চিহ্নগুলা এই দিকে মুখ করে আছে, আমি উল্টায় দিছি, ছোট থেকে বড় করে দিছি। পসিবল না? এই বলো, যাই তো? ঠিক আছে, ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার চলো ম্যাথ করি, চলো ম্যাথ করি। এই দেখো স্যান্ডউইচ উপপাদ্য, ধরো তোমাকে বলে দিল যে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো, অথবা ধরো বলে দিল না, ধরো তোমাকে ডিরেক্ট এটা দিয়ে দিল। দেখো সাইন আছে কিংবা কজ আছে কিনা, আছে, লিমিট বসাও তো, একটু ওয়েট, আগে বসাটা তোলো। কজের মধ্যে লিমিট বসাও, কজ এক্স এর মান 0 বসাও, 1/0। বলো কজ ইনফিনিটি আছে কিনা, এটা থেকে চিনতে পারবা। ধরো প্রশ্নে যদি বলে দেয় যে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো, তাহলে তো বুঝেই গেলা যে কি করতে হবে। বাট যদি বলা না থাকে তাহলে চিনতে পারবা কে কে বলো তো? যদি দেখো সাইনের মধ্যে ইনফিনিটি কিংবা কজের মধ্যে ইনফিনিটি আসে, তখন স্যান্ডউইচ দিয়ে করতে হবে, এবং এটা ডিরেক্ট কোনো সূত্রে নাই। বলো এটা কি ডিরেক্ট কোনো সূত্র আছে, একটু বলো তো? ডিরেক্ট কোনো সূত্র আছে? নাই।
এখন আমরা কি করবো দেখো, আমরা জানি লিখবো, আমরা টার্গেট করবো এই যে সাইন কিংবা কস যে থাকবে, ওই যে আগে স্যান্ডউইচ বানাইতে হবে, স্যান্ডউইচ। এখন আমাকে বলো ভাই, কজের মধ্যে যা খুশি তা থাকুক, 1/x থাকুক, শুধু এক্স থাকুক, কজের মধ্যে যা খুশি তা থাকুক, এটার সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1। বলো এটা লিখতে পারি, আগে স্যান্ডউইচটা বানাইতে পারি, এই স্যান্ডউইচটাকে আমি লিখতে পারি, বলো এখানে তো স্কোয়ার নাই, যদি স্কোয়ার থাকতো তাহলে 0 থেকে 1 দিতাম। এইবার দেখো আমার যেটার মান বের করতে হবে সেখানে কি আছে, cos 1/x এর সাথে কি গুণ আকারে আছে বলো তো? তুমি কি দেখতে পাচ্ছ যে cos 1/x এর সাথে একটা x গুণ আকারে আছে, একটা x গুণ আকারে আছে? এখন আমাকে তোমরা বলো, আমি যদি এই অসমতার সবগুলা পক্ষকে x দিয়ে গুণ করে দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমার তো এটা বানাইতে হবে ভাইয়া, যেটার মান চাইছে সেটা বানাইতে হবে। তো আমি দেখতে পাচ্ছি cos 1/x এর সাথে x গুণ আকারে আছে, আমি সবগুলা পক্ষকে x দিয়ে গুণ করে দিলাম, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এবার আমার ইচ্ছা সবগুলা পক্ষে আমি লিমিট নিব, কোন পয়েন্টে? x টেন্ডস টু 0 পয়েন্টে। কোনো সমস্যা আছে বলো? তুমি কি বলতে পারো ভাই আমি মানি না? x cos 1/x, বলো আমি সবগুলা পক্ষে x টেন্ডস টু 0 এই পয়েন্টে লিমিট নিলাম। এখন তোমরা আমাকে বলো এটার মান কত আর এটার মান কত? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসলে এইভাবে লিখে দিলেই হবে। বলো এটার মান কত? 0 বসাও। এই এটা কি অনির্ণেয়? এটা কি অনির্ণেয় ফরম্যাট? না, 0 বসাও, x এর মান ডিরেক্ট 0 বসাও, -0 ভাই, 0 তো আর মাইনাস প্লাস কিছু হয় না, এটার মান তুমি 0। এটার মান কত? এটাও 0, x এর জায়গায় 0 বসাও। এখন আমাকে তোমরাই বলো এই স্যান্ডউইচের উপরের রুটির মান 0, নিচের রুটির মানও ধরো 0, এই পাশ 0 এই পাশ 0, তাহলে এটার মান কত? যেটা বাইর করতে বলছে নির্ণেয় লিমিটের মান, এই যে এটার মান কত? এটার মানও 0 হবে, বুঝছো? পরীক্ষায় এইভাবে তীর চিহ্ন দিয়ে না লিখে এভাবে লিখবা। এখন এইটা সমান 0 লিখবা এবং এইটা সমান 0, সুতরাং এইটা সমান 0, শেষ। পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এভাবে তীর চিহ্ন দিয়ে দিলেও হয়ে যাবে, বাট তুমি একটু বাংলায় লিখবা যে এখন এইটা সমান 0 লিখবা, আবার বা এবং এটা সমান 0, সুতরাং এটা সমান 0, শেষ। বলো স্যান্ডউইচ উপপাদ্যের মতো মজার টাইপারও আছে? স্যান্ডউইচ উপপাদ্য কি নর্মাল লিমিটের মেথড যেটা আরো সহজ না? হ্যাঁ, অন্তরীকরণ অধ্যায় পড়ে কি মনে হচ্ছে না? প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম না যে অন্তরীকরণ অধ্যায় পড়ার পরে মনে হবে যে এই অধ্যায়টা 9-10-এ থাকলেই ভালো ছিল। এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা এতদিন মিস করছো না? এই জিনিসটা যদি 9-10-এ থাকতো তাহলে তোমাদের জীবনটা কি আরো আগে এরকম মজার একটা জিনিসের স্বাদ তোমরা আরো আগে পাওয়া যেত না? ঠিক আছে, এখন এটা কে কে পারবা দেখো। ওয়েট, ধরো প্রশ্নে এখানে বলা নাই, ধরো এটা যে স্যান্ডউইচ দিয়ে করতে হবে প্রশ্নে বলা উল্লেখ করে নাই, তোমাকে ডিরেক্ট বললো এটার মান বের করো। তুমি x এর লিমিট বসাও sin 1/0, বলো এটা কি sin ইনফিনিটি এই ফরম্যাটে আছে কিনা? sin ইনফিনিটি চিনতে পারবা? cos এর মধ্যে ইনফিনিটি থাকবে অথবা sin এর মধ্যে ইনফিনিটি থাকবে। কি করব? এই যে এইটা থেকে আগে কি বের করবো? ওই যে স্যান্ডউইচটা বানাবো, sin ভাই এটা একদম সেম, এটার উত্তর 0ই হবে। sin 1/x, স্যান্ডউইচ বানাও, -1 থেকে +1, তারপর x² দিয়ে গুণ করো অসমতার সবগুলা পক্ষকে, ভাই একদম সেম ম্যাথ, অসমতার সবগুলা পক্ষকে x² দিয়ে গুণ। কারণ কি? কারণ আমার x² আনতে হবে, এবার সবগুলা পক্ষের লিমিট নেও, কোন পয়েন্টে? x টেন্ডস টু 0 এই পয়েন্টে। লিমিট x টেন্ডস টু 0 -x² লেস অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x² sin 1/x লেস অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x²। এইবার দেখো এই বেচারার মান 0, এই বেচারার মানও 0, দেখো এটার মান 0, এটার মানও 0, দুই পাশ 0 হয়ে গেছে, তাহলে মাঝখানেরটা 0 না হয়ে আর কোনো উপায় নাই, সে 0 হইতে বাধ্য।
এর মান, আমাকে তো প্রশ্নে এটার মানই চাইছে, তাহলে নির্ণয় উত্তর এটার মান 0। বলো কে কে বুঝছো? এবার এইটা, এই দেখো বুয়েটে 21-22 আসছিল, বুয়েটে 21-22 আসছে। এখানে কাকে টার্গেট করবো বলো? স্যান্ডউইচটা কাকে দিয়ে বানাবো? দেখো এখানে কিন্তু লিমিট ইনফিনিটি, এই দেখো লিমিট ইনফিনিটি, এই যে সাইন ইনফিনিটি, দেখো সাইনের মধ্যে ইনফিনিটি আছে। বলছিলাম যে স্যান্ডউইচ দিয়ে কোন কোন ম্যাথগুলো করবো কেমনে বুঝবো? সাইনের মধ্যে ইনফিনিটি কিংবা কজের মধ্যে ইনফিনিটি থাকবে। এখন দেখো আমি স্যান্ডউইচ বানাবো এটা দিয়ে। আচ্ছা বলো মাইনাসে সহ নিয়ে নি, বলো ওয়েট, আমার এখানে মাইনাস আছে, শোনো শুধু সাইন 2x থাকুক কিংবা মাইনাস সাইন 2x থাকুক, বলো লিমিট কি, মানে এটা এটার কি রেঞ্জ কি? -1 থেকে +1, এর বাইরে যাওয়া পসিবল? বলো -1 থেকে +1 এর বাইরে যাওয়া পসিবল? একবারে মাইনাসটা সহ নিয়ে নিছি, কারণ যদি মনে হয় যে ভাই আমি মাইনাস সহ নিব না, আগে আগে শুধু sin 2x নিব, তাহলে পরে মাইনাস দিয়ে গুণ করবা, তারপর অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে বড় থেকে ছোট, ওটাকে আবার উল্টায় ছোট থেকে বড় লিখবা। ওয়েট দাঁড়াও আগে বুঝাই দিই, ধরো কেউ মাইনাস সহ নিল না, ধরো কেউ এভাবে নিল, হ্যাঁ এইভাবে নিল, এখন সে দেখতেছে সামনে মাইনাস লাগবে, তাহলে উভয় পক্ষকে মানে সবগুলা পক্ষকে মাইনাস দিয়ে গুণ, এটা হয়ে যাবে প্লাস, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস -1। এইবার বলো এইটা যে কথা, এইটাকে দেখো এই যে বড় থেকে ছোট, আমরা এটাকে ছোট থেকে বড় লিখবো, আগে লিখলাম -1, তারপরে চিহ্নটা এটার দিকে ঘুরে আসে -sin 2x, তারপরে চিহ্নটা এই 1 এর দিকে ঘুরে, এটা একই কথা না? বলো বলো যে এইটাকে এইভাবে লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। তো আমরা কি করছি ভাইয়া, দেখো এই যে এই লাইনটাই কি আমরা আবার এখানে ডিরেক্ট লিখছি না? এখন কেউ যদি শুধু sin 2x দিয়ে শুরু করে, তার এই দুইটা লাইন কি এক্সট্রা লেখা লাগবে না? তুমি যদি বুদ্ধিমান হও তুমি কি ডিরেক্ট এটা লিখতে পারবা? বলো যখন দেখবা সাইন কিংবা কজের সামনে মাইনাস চিহ্ন আছে, তুমি একবারে মাইনাসটা সহ নিয়ে নাও। কে কে বুঝছো? এইরকম বুদ্ধিমান হইতে হবে। একটু বলো, সামনে মাইনাসটা সহ একবারে স্যান্ডউইচ নিয়ে নিবা, ঠিক আছে? এইবার দেখো এটার সাথে যোগ আকারে আছে 3x², তাহলে সবগুলা পক্ষে 3x² যোগ করো, দেখো সবগুলা পক্ষে এই দেখো 3x², সামনে কোনো চিহ্ন নাই মানে কি যোগ, সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ আকারে আছে, তাহলে সবগুলা পক্ষে 3x² যোগ করো, অসমতার সবগুলা পক্ষে 3x² যোগ করো। এরপর দেখো ভাগ আকারে আছে x² + 5, এই দেখো ভাগ আকারে আছে x² + 5, অসমতার সবগুলা পক্ষকে x² + 5 দিয়ে ভাগ করো, অসমতার সবগুলা পক্ষকে x² + 5 দিয়ে ভাগ করো। এইবার সবগুলা পক্ষে অসমতার সবগুলা পক্ষে লিমিট নিয়ে নাও, কোন বিন্দুতে? x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এই কথা বুঝছো? লিমিটের মতো মজার অধ্যায় আর কোথাও পাবাই না, তাই না? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এবার এটা কপি করে বসায় দেই, তারপরে এটা সরাই দিই, লেস অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এবার এইটা কপি করে বসাই। এইবার দুইটা প্রান্তীয় মান বের করো, দুই পাশের গুলার মান বের করো শর্টকাট দিয়ে। আমাকে তোমরা ডিরেক্ট শর্টকাটটা দিয়ে বলো এটার মান কত। এই যে এটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি, বলো এটার মান কত? লিমিট ইনফিনিটি, উপরেও ইনফিনিটি আসবে নিচেও ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি থাকলে শর্টকাট হচ্ছে উপরে নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ দুইটার অনুপাত। দেখো উপরে নিচে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x², উপরে x² এর সহগ 3, নিচে কিছু নাই মানে 1, তো এটা 3/1 মানে 3। ডিরেক্ট লিখে ফেলবা, এগুলা অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট লিখবা। এবার বলো এটার মান কত? এটার মানও 3, এখানেও লিমিট ইনফিনিটি x টেন্ডস টু ইনফিনিটি, এবং উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x², x² এর সহগ উপরে 3, নিচে কিছু নাই মানে মনে 1, তো 3 কে 1 দিয়ে ভাগ করলে 3। তাহলে বলো
প্রান্তীয় দুইটার মান সমান হয়ে গেছে, মাঝখানেরটার মান 3 না হয়ে কোনো উপায় আছে? মাঝখানেরটার মান 3 না হয়ে কোনো উপায় আছে? বলো বলো বলো, কোনো উপায় আছে? এরকম মজার অঙ্ক আর কোনো অধ্যায় আছে? সত্যি করে বলো তো, তোমরাই বলো। যদি বলো যে আরো আছে তাহলে মাইনা নিব। নাই নাই। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই ম্যাথটা স্যান্ডউইচ দিয়ে না করে নর্মাল নিয়মেও করা যায় না? শোনো, ধরো এই ম্যাথটা পরীক্ষা এভাবে আসলো, তোমাকে বললো স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো, তাইলে তো অবশ্যই এভাবে করতে হবে। বাট যদি কিছু উল্লেখ না থাকে, ধরো তোমাকে যেইভাবে দিল ডিরেক্ট বললো যে এটার মান নির্ণয় করো, তখন দেখো তো নর্মাল নিয়মে করা যায় কিনা, একটু দেখো, আমি দেখাচ্ছি। ওয়েট, খেয়াল করে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে নিচে বলো, উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? ডিরেক্ট শর্টকাট। আচ্ছা, রিটেনে কিন্তু আবার ডিরেক্ট শর্টকাট বলে নাম্বার দিবে না, এটা খারাপ দেখা যায়। উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ারের সহগ উপরে 3 নিচে 1, 3/1। এখন এটা রিটেনে, ধরো বুয়েটে এটা আসছিল রিটেনে, এই ধরো শোনো, ম্যাথটা বুয়েটে আসছিল কিন্তু রিটেনে। তোমার কি মনে হয় এইভাবে করে দিলে 10-এ 10 দিবে? ধরো তুমি একজন শিক্ষক, ধরো তুমি বুয়েটের টিচার, তুমি এই প্রশ্নটা দিছো, তো কেউ এমনি লিখে দিল 10-এ 10 দিবে? তোমার কি মনে হয়? দিবে না। কিন্তু যখন এই ধরনের প্রশ্নগুলো রিটেনে আসবে, রিটেনে আসলে এইভাবে দিবা না, রিটেনে আসলে এইভাবে করা যাবে না, এগুলো এমসিকিউতে আসলে। ধরো এটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। কোন ফরম্যাটে আছে? ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। দেখো, ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাট। তাইলে উপরে নিচে এক্স স্কয়ার, সর্বোচ্চ পাওয়ার এক্স এর 2, উপরে 3 নিচে 1, তাহলে উত্তর 3। এগুলা হচ্ছে এমসিকিউ, অনলি এমসিকিউ। রিটেনে এইভাবে করো না। রিটেনে যদি কিছু নাও বলে দেয়, তুমি তো দেখতেই পারতেছো যে এখানে সাইনের মধ্যে ইনফিনিটি আসবে। দেখো এই যে এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, সাইন ইনফিনিটি। তো তোমাকে তো আমি শুরুতেই বলছিলাম, যখনই দেখবা যে সাইনের মধ্যে ইনফিনিটি আর কজের মধ্যে ইনফিনিটি আসতেছে, তখন স্যান্ডউইচ উপপাদ্য ইউজ করতে হবে। এবং স্যান্ডউইচটা আসবে এই যে এগুলা থেকে, সাইন বা কজ থেকে, সাইন বা কজ থেকে স্যান্ডউইচটা আসবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এইবার এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করো তো দেখি কয়জন পারো। 1 মিনিট সময়, 1 মিনিট সময়, দেখি কয়জন পারো, ট্রাই করো। 1 মিনিট সময়, দেখি কয়জন পারো তোমরা, ট্রাই করো। 1 মিনিট সময়, ট্রাই করো। সবাই বলতেছে 0। সবাই কি যাই না বলতেছে নাকি না যাই না? সবাই জেনে বলতেছে নাকি না জেনে বলতেছে? সবাই শর্টকাট দিয়ে বলে ফেলছে, সবাই শর্টকাট দিয়ে বলে ফেলছে যে উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এই যে এক্স, নিচে সহগ -2, দেখো উপরে কিন্তু আলাদা এক্স নাই, আছে cos 2x। cos 2x আছে, আলাদা এক্স কিন্তু নাই। তুমি আলাদা বীজগণিতটা চিন্তা করো, খেয়াল করে দেখো, এক্স এর সহগ নিচে -2, উপরে কিন্তু এক্স সংবলিত আলাদা কোনো রাশি নাই। cos এর মধ্যে 2x আছে, বাট আলাদা এক্স সংবলিত কোনো রাশি নাই। তার মানে আলাদা করে তুমি যদি শুধু বীজগণিতিক রাশিগুলো চিন্তা করো, উপরে নাই মানে 0, তাহলে উত্তর 0। ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। এখন কথা হচ্ছে এইভাবে তো রিটার্নে করা যাবে না। রিটার্নে কিভাবে করতে হবে দেখো, আগে বলো cos স্কয়ার 2x, এটার লিমিট কত? 0 থেকে। এই যে দেখো এই রেঞ্জটা, ভুল করা যাবে না কিন্তু। এই যে রেঞ্জটা cos স্কয়ার 2x, এটা কিন্তু -1 থেকে +1 লিখলে ভুল হবে।
যেহেতু স্কোয়ার আছে শূন্য থেকে শুরু হবে, শুধু পজিটিভ ভ্যালু হবে। এখন দেখো ভাগ করতে হবে কত দিয়ে, আমাকে তো এটার মতো বানাইতে হবে, 3 - 2x দিয়ে ভাগ করতে হবে। সবগুলা পক্ষকে 3 - 2x দিয়ে ভাগ করো। অসমতার চিহ্নটা আমি বসাচ্ছি না, খালি রাখতেছি, একটা কারণ আছে। কারণটা কে কে বুঝতে পারছো? অসমতার চিহ্নটা আমি বসাই নাই। কেন বসাই নাই বলো তো? অসমতার চিহ্নটা বসাইলাম না, কেন বসাইলাম না বলো তো দেখি? বাকি সবগুলোতেই অসমতার চিহ্ন সাথে সাথেই বসাই ফেলছি, এখানে কেন বসাচ্ছি না? এমনিতেই, খুশিতে। বলো, এক্স এর লিমিট যদি ইনফিনিটি হয় তাইলে 3 - 2x এটা পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা বলো? x টেন্ডস টু ইনফিনিটি হইলে 3 - 2x এটা পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা? নেগেটিভ। পজিটিভ নাকি নেগেটিভ বলো? ধরো আমি তোমাকে দেখে বুঝাই দিই। ধরো 3 - 2 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটিকে 2 দিয়ে গুণ করলে ইনফিনিটি হয়। 3 থেকে ইনফিনিটি বিয়োগ করো ভাই, মাইনাস ইনফিনিটির সাথে 3 যোগ করো। ধরো এটাকে তুমি এভাবে চিন্তা করো, মাইনাস ইনফিনিটির সাথে 3 যোগ, ভাই মাইনাস ইনফিনিটির সাথে 3 যোগ করলে মাইনাস ইনফিনিটি হবে। তার মানে এটা একটা ঋণাত্মক সংখ্যা, আমরা একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করে দিছি। কোন একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে অসমতাকে গুণ কিংবা ভাগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। কে কে বুঝছো? এই ম্যাথটা রিটেনে করলে অনেকেই ভুল করবে, তোমাদের মধ্যে 99% স্টুডেন্ট ভুল করবে। বলো তো এইটা ঠিকঠাক ভাবে রিটেনে করতে পারছো কয়জন? আসলে কেউ আসো? এই জিনিসগুলো কিন্তু রিটেনে দিবে, ভর্তি পরীক্ষায় রিটেনে এগুলা দিবে, উত্তর তুমি ঠিকঠাক লিখে দিয়ে আসবা, কিন্তু নাম্বার পাইবা না, নাম্বার পাইবা 0। বুঝছো যে যখন এক্স এর লিমিট ইনফিনিটি তখন 3 - 2x এটা একটা নেগেটিভ সংখ্যা, তো এটা নেগেটিভ সংখ্যা দ্বারা কোনো একটা অসমতাকে গুণ কিংবা ভাগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এবার এটাকে সুন্দর করে লিখি, আবার এবার এটাকে সাজিয়ে লিখি। আগে ছোটটা, সবার ছোটটাকে আগে লিখলাম 1/3 - 2x, তারপর চিহ্নটা এইদিকে ঘুরে যাবে, তারপরে মাঝখানে এইটা। এবার অসমতাটাকে আবার সাজিয়ে লিখি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এইভাবে লিখি। সবার লাস্টে এটা, এটা তো 0। এই দেখো 0কে 3 - 2x দ্বারা ভাগ করলে কি হবে? 0ই হবে। এটাকে 0ই লিখলাম। ওকে, খেয়াল করে দেখো। এইবার এইবার লিমিট বসাও, x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি সবগুলা পক্ষে, অসমতার সবগুলা পক্ষে লিমিট নিয়ে নাও। x টেন্ডস টু ইনফিনিটি 1/3 - 2x লেস অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার 2x ডিভাইডেড বাই 3 - 2x লেস অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 ইনফিনিটি, এখানে থাকবে 0। এইবার দেখো এটার মান কত বলো তো, আর এটার মান কত বলো? এখানে তুমি যদি x এর লিমিট ইনফিনিটি বসাও, নিচে ইনফিনিটি, 1/∞ মানে 0, 1/∞ মানে হচ্ছে 0, আর এখানে তো ডিরেক্ট 0, কারণ এখানে x এর মান বসানোর কিছু নাই, ডিরেক্ট 0, এটাও তো 0, এখানে তো x এর লিমিট বসানোর কোনো জায়গায় নাই, 0। তাহলে বলো এটার মান কত হবে? তাহলে এই বেচারা বলবে আমি চিপায় পড়ে 0 হয়ে গেলাম, তাই না? সে চাপে পড়ে, দুই পাশের চাপে পড়ে 0 হয়ে গেছে। এই ম্যাথটা কয়জন বুঝছো একটু বলো? এই ম্যাথটা, এই সুন্দর ম্যাথটা কয়জন বুঝতে পারছো একটু বলো? এই ভুলটা করা যাবে না, মনে থাকবে এই ম্যাথটা করাইছে, এটা রিজন আছে। এই ম্যাথটা করানোর রিজনটা হচ্ছে এই যে এই ঘটনাটা, এই যে মাইনাস দিয়ে ভাগ হয়ে গেছে, তাইলে একটা মাইনাস সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। খেয়াল রাখবা, ফাঁদে পা দেওয়া যাবে না। এই যে ভর্তি পরীক্ষা কিন্তু এরকম এরকম ফাঁদ ক্রিয়েট করবে প্রশ্নে, তুমি ফাঁদে পা দিয়ে ভুল করিও না। এবার বলো এগুলো হাউস ওয়াইফ দিয়ে দিয়েই পারবা কিনা, আমি উত্তর লিখে দেবো না। আচ্ছা এখনই করো, দাঁড়াও আমার সাথে সাথে করো, দেখি কয়জন পারো, তাড়াতাড়ি। এই যে সাইন স্কয়ার, এখান থেকে স্যান্ডউইচ, দেখি আমার আগে কয়জন করতে পারে, লিখে লিখে করতে পারে। স্যান্ডউইচ
স্যান্ডউইচ বানাইছি। এইবার উভয় সবগুলা পক্ষে 2 যোগ করব, সবগুলা পক্ষে 2 যোগ করব, তারপর সবগুলা পক্ষে x স্কয়ার গুণ করব। এখানে হবে 1, 1 এর সাথে x স্কয়ার, এবার এই যে আগে 2 যোগ করছি, এবার x স্কয়ার গুণ, তাহলে x স্কয়ার, এখানে হয়ে যাবে 1, 1 কে x স্কয়ার দিয়ে গুণ করলে x স্কয়ার, 2 প্লাস সাইন স্কয়ার x, আমি একদম ভেঙে ভেঙে করতেছি। এখানে হবে 3, 3 কে x স্কয়ার দিয়ে গুণ করলে 3x স্কয়ার। এবার সবগুলা পক্ষকে ভাগ হবে, এখানে লিখে ফেলি, সবগুলা পক্ষকে x প্লাস 100 দিয়ে ভাগ, x প্লাস 100 দিয়ে ভাগ, x প্লাস 100, x প্লাস 100 দিয়ে ভাগ, x প্লাস 100 দিয়ে ভাগ। ধুর, বলো অ্যান্সার কত আসে? অ্যান্সার কত আসে বলো? সবগুলা পক্ষে লিমিট নেও, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে দাদা 0 হবে। ও আচ্ছা, ধুর, এখানে তো স্কয়ার আছে, তোমাদেরকে বারবার বইলা নিজে ভুল করে ফেলছি। 2 যোগ হবে, কত হবে? আগে 2 যোগ, তাহলে উপরে হবে 2x স্কয়ার, স্কয়ার আছে তো। তোমাদেরকে সতর্ক করে নিজেই ফাঁদে পা দিয়ে দিছি, দেখছো ঘটনাটা খেয়াল করছো? এই ওইটা দিয়ে এখানে নিয়ে এসে পড়ছি। ওয়েট, এটা কপি করতে হবে। এই যে এইবার দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, কপি করো, এখানে বসাও, লেস অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার ডিভাইড বাই x প্লাস 100। এইবার বলো দুই পাশের প্রান্তীয় লিমিটগুলোর ভ্যালু কত? প্রান্তীয় লিমিটগুলোর ভ্যালু কত বলো? এই 0 কেমনে? ইনফিনিটি আসবে তো। এই দেখো ভাই, এটা তো ইনফিনিটি বাই ইনফিনিটি, শর্টকাটটা কি? উপরে নিচে, x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 মানে x স্কয়ার, তাহলে উপরে x স্কয়ারের শক 2, নিচে তো নাই মানে 0, মানে এটা ইনফিনিটি। এটার অ্যান্সার আসবে অসীম। এটা অসীম, এইটাও অসীম, এইটার মানও আসবে অসীম। কে কে বুঝছো বলো? এই 0 কেন বলতেছো? 0 কেন বলতেছো? শোনো, ইনফিনিটি নর্মালি লিমিটের অ্যান্সার, ইনফিনিটি বলতে তো এক্সাক্ট কোনো ভ্যালু নাই, অসীম, বাট এটা তো অনির্ণেয় না। আচ্ছা, শুধু অসীম কি অনির্ণেয় বলো তো? শুধু ইনফিনিটি কি অনির্ণেয় ফর্ম? না, যদি লিমিটের অ্যান্সার ইনফিনিটি আসে, ইনফিনিটি দিয়ে দিবা, বাট আসলে ইনফিনিটির তো কোনো এক্সাক্ট ওইরকম, মানে ইনফিনিটির মান কত, ইনফিনিটি ইজ ইনফিনিটি। বাট এটা যদি অপশনে, ধরো এটা যদি রিটার্নে আসলে তুমি এভাবে লিখে দিলেই ফুল মার্কস পাবা। বাট এমসিকিউ যদি অপশনে আসে, এমসিকিউতে আসে, তাহলে অপশনে ইনফিনিটি থাকলে ইনফিনিটি দিবা, অথবা যদি অপশনে থেকে নান, ধরো ইনফিনিটি নাই, অপশন আছে নান, মানে কোনোটি নয়, তাহলে কোনোটি নয় দেখাবা। বা যদি লেখা থাকে লিমিট ডাজ নট এক্সিস্ট, ইনফিনিটি বলতে তো আসলে একুরেট এক্সাক্ট কোনো পয়েন্ট পাওয়া সম্ভব না। কয়জন বুঝছো বলো? কয়জন বুঝছো? এবার এইটা কয়জন পারবা বলো? এইটা কয়জন পারবা? খেয়াল করো, এইটা কয়জন পারবা? দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কজ এবং সাইন দুইটাই আছে না? এখানে দুইটা স্যান্ডউইচ বানাইতে হবে, দুইটা স্যান্ডউইচ। ওয়েট, আগে দেখো কজ এক্স, এটাও -1 থেকে +1, সাইন কিউব। আচ্ছা বলো, সাইন কিউব পাওয়ার যদি বিজোড় হয়, শোনো, যদি সাইন স্কয়ার থাকে, কিংবা sin টু দি পাওয়ার 4, কিংবা sin টু দি পাওয়ার 6, পাওয়ার যদি জোর হয় তাহলে নেগেটিভ হইতে পারে না, তখন হবে 0 থেকে +1। বাট পাওয়ার যদি বিজোড় হয়,
পাওয়ার বিজোড় হলে কিন্তু নেগেটিভ হইতে পারে, কাজে এটা কিন্তু -1 থেকে +1 দুইটাই হইতে পারে। কয়জন বুঝছো আগে বলো? শোনো, পাওয়ার যখন জোর সংখ্যায়, যে দেখো পাওয়ার যখন জোর sin স্কয়ার কিংবা sin⁴ তখন কিন্তু নেগেটিভ হইতে পারবে না, তখন কত হবে? 0 থেকে শুরু হবে। বাট পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কিন্তু দুইটাই পসিবল, মানে নেগেটিভ পজিটিভ দুইটাই পসিবল। এবার বলো, এখানে আছে cos আর sin কিউব দুটো যোগ করে দাও তো। cos x আর sin কিউব x এই দুইটা অসমতা যোগ করো। যোগ করলে -1 যোগ করলে -2, +1 যোগ করলে +2। বলো পরীক্ষার খাতে, এবার আমাকে বলো, আমি তো তোমাকে বোঝাই দিলাম, আমি তো তোমাকে বুঝাইলাম, পরীক্ষার হলে ডিরেক্ট এটা কয়জন লিখতে পারবা? শোনো, ডিরেক্ট না পারলেও সমস্যা নাই, তুমি এটা আগে রাফ লিখে নিবা। শোনো শোনো, সব কিছু যে তোমাকে ডিরেক্ট লিখতে হবে এরকম তো না, কারণ পরীক্ষা হলে তো আর হায়ার ম্যাথে অত সময় নিয়ে অত দৌড়াদৌড়ি লাগবে না একাডেমিকে। এটা তুমি লিখলেও হবে, না লিখলেও হবে, তুমি মনে মনে চিন্তা করে এটা লিখে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। বাট আলাদা করে এভাবে চিন্তা করে নিবে যে দুইটা যোগ করে দেবো, দেখো দুইটা যোগ আকারে আছে। এখন দেখো, এটার সাথে গুণ আছে x² গুণ আর এইটা ভাগ, একবারে লিখে ফেলি। দেখো একবারে উপরে x² গুণ আর নিচে x² + 1 ইন্টু প্লাস x - 5 এইটা ভাগ, বুঝছো? উপরে গুণ হবে কত দিয়ে? x² দিয়ে, x² দিয়ে গুণ cos x প্লাস sin কিউব x, নিচে x² + 1 প্লাস x - 5 লেস অর ইকুয়াল টু, জায়গা বানাই, উপরে 2 গুণ হবে কত দিয়ে? গুণ হবে x² দিয়ে, নিচে x² + 1 প্লাস x - 5। খেয়াল করে দেখো, এইবার সবগুলার পক্ষে লিমিট নাও, সবগুলাতে লিমিট নাও। কত? ইনফিনিটি। লিমিটটা হচ্ছে ইনফিনিটি, লিমিটটা কত? লিমিট হচ্ছে ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি। এখানেও লিমিট নেও, লিমিটটা হবে ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এবার এখানেও লিমিট নেও, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এবার আমাকে তোমরা বলো, প্রান্তীয় দুইটা লিমিটের মান কত? বলো, প্রান্তীয় দুইটা লিমিটের মান কত? বলো, এটার মান কত? বলো বলো। এটা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। কোন ফরম্যাটে আছে? ইনফিনিটি বাই ইনফিনিটি। আচ্ছা, একটু ভুল হয়েছে, শোনো, এই প্রশ্নটা তুলতে একটু ভুল হয়েছে। এভাবে যদি করো ঠিক আছে, সমস্যা নেই, বাট প্রশ্নটাতে আসলে মাঝখানে প্লাস চিহ্ন ছিল না, গুণ চিহ্ন ছিল। আচ্ছা, এইভাবেই করে ফেলি নাকি? যেভাবে করছি এইভাবেই করি। আগে আমাকে বলো, যেভাবে করছি এইভাবেই করি। দেখো প্রশ্নটা এইটাকে ঠিক ধরেই করি। বলো, উপরে আর নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x²। তাহলে উপরে x² এর সহগ -2, নিচে কিছু নাই মানে 1, তাহলে -2। দেখো এটার মান -2, খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করো, উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x², তাহলে x² এর সহগ উপরে -2, নিচে কিছু নাই মানে 1, তাহলে -2। এখানে দেখো x² এর সহগ উপরে 2, নিচে 1। এবার বলো, এটা কি হইল? এই দুটো সমান হইছে? সমান হইছে? সমান হইছে না। তাইলে স্যান্ডউইচ পদ্ধতি এটা করা পসিবল না, স্যান্ডউইচ পদ্ধতি এটা করা পসিবল না, মানে এটা লিমিট ডাজ নট এক্সিস্ট। বলো, এই পাশেরটা আর এই পাশেরটা যদি সমান না হয় তাহলে উত্তর হবে লিমিট ডাজ নট এক্সিস্ট। এখন কথা হচ্ছে, পরীক্ষায় তো এরকম ম্যাথ দিবে না যে লিমিট ডাজ নট এক্সিস্ট। আসলে এই ম্যাথটা কি ছিল একটু ঠিক করে নাও। যদি তুমি প্রশ্নটাকে ঠিক ধরে করো তাহলে উত্তর আসবে না লিমিট ডাজ নট এক্সিস্ট। আসলে উত্তর এখানে একটা গুণ চিহ্ন ছিল, এই যে গুণ, একটু ঠিক করে নাও, একটু কষ্ট করে ঠিক করে ফেলো। এই যে প্রশ্নে মাঝখানে যোগ চিহ্ন ছিল না, এটা গুণ চিহ্ন। দেখো, যোগ যদি থাকতো তাহলে তো আর ব্র্যাকেট চিহ্ন থাকতো না, তো দেখেও বোঝা যায় ব্র্যাকেট চিহ্ন আছে মানে মাঝখানে গুণ চিহ্ন। এইবার বলো তো উত্তর কত? মাঝখানে এটা যোগ চিহ্ন হবে না,
মাঝখানে এই দুইটা নিচের দুইটা গুণ আকারে আছে। এইবার বলো, এইবার দেখো উত্তর আসবে। এইবার বলো উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বলো। এইবার বলো উপরে এবং নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। এই দেখো এক্স স্কয়ার এবং এক্স গুণ করলে হবে এক্স কিউব। তা নিচে এক্স কিউবের সহগ হচ্ছে 1, এক্স স্কয়ার এবং এক্স গুণ করলে এক্স কিউব হবে। সামনে তো কোনো সহগ নাই মানে 1, আর উপরে নাই, উপরে সহগ নাই মানে 0। তাহলে এক্স কিউবের সহগ উপরে 0 নিচে 1, তাহলে 0/1 মানে 0, 0/1 মানে 0। এখানেও দেখো এক্স স্কয়ার এবং এক্স গুণ করলে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 এক্স কিউব, নিচে এক্স কিউবের সহগ 1, উপরে কিছু নাই মানে 0, তাহলে 0/1 মানে 0। তাহলে এটা 0, এটা 0, তাহলে মাঝখানে এই যে এই বেচারা, এই বেচারার মান 0 না হয়ে আর কোনো উপায় নাই। বলো কে কে বুঝছো, বলো কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ। সবাই প্রশ্নটা একটু ঠিক করে নিও। সামান্য একটু ভুল ছিল, বাট আমি কারেকশন করে দিয়েছি, আশা করি আর সমস্যা হবে না বুঝতে, ঠিক আছে? বাট প্রশ্নে যেটা ভুল ছিল, পরীক্ষায় যদি এরকম ভুল কোনো প্রশ্ন চলে আসে, যদি দেখো যে এই লেফট দুইটা এবং রাইটেরটা মিলতেছে না, তার মানে বুঝতে পারবা যে এইটা আসলে লিমিট ডাজ নট এক্সিস্ট। এই দুইটা অবশ্যই সেম হইতে হবে, এই দুটো অবশ্যই সেম হইতে হবে, তাইলে এই মাঝখানটার মান কি আসবে? সমান আসবে, নাইলে তো সমান লিখতে পারবো না। টিভিটা অফ হয়ে গেছে, কমেন্ট পড়ো, দাঁড়াও। বলো কয়জন বুঝছো, কয়জন বুঝছো একটু বলো, একটু বলো। স্যান্ডউইচ উপপাদ্য এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, এবার আগে আমাকে বলো যে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্নে যদি উল্লেখ না থাকে, দুইভাবে আসতে পারে। প্রশ্নে বলে দিতে পারে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো, তাইলে তো হয়েই গেল, বুঝেই গেলা স্যান্ডউইচ দিয়ে করতে হবে। আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে, শুধু বলে মান নির্ণয় করো, এরকম ম্যাথ কিন্তু একাডেমিকে আসে না। আসলে কোথায় আসবে? অ্যাডমিশনে। তো প্রশ্ন দেখে চিনতে পারবা বলো তো? সবগুলো ম্যাথ যা করাইলাম আমি, ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এগুলো বুঝতে পারলে মোর দেন এনাফ। প্রশ্ন দেখে কেমনে বুঝবো যে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে করতে হবে? এই যে এইভাবে বুঝতে হবে, এই যে সাইন কস থাকবে, সাইন কিংবা কস এই দুইটার একটা থাকবে বা দুইটাও থাকতে পারে, এবং লিমিটটা বসানোর পরে সাইন ইনফিনিটি কিংবা কস ইনফিনিটি আসবে। একটু বলো বুঝতে পারছো কে কে, কে কে বুঝতে পেরেছো? সবগুলা উদাহরণ দেখার পরে এই আইডিয়াটা হয়েছে কিনা একটু বলো। একটু ওয়েট, আমার টিভিটা অফ হয়ে গেছিল, কমেন্টগুলা চলে গেছিল। হ্যাঁ, এই যে আমরা সবগুলা উদাহরণ পড়লাম, দেখো এই দেখো আইদার এখানে কজ আছে, বসালে ইনফিনিটি আসবে, বা সাইন আছে, এক্স লিমিট বসে ইনফিনিটি আসবে, এখানে দেখো সাইন আছে এবং ইনফিনিটি আসবে লিমিট বসালে। তারপরে এখানে দেখো এই যে কজ আছে এবং এক্স লিমিট বসালে কজ ইনফিনিটি, সাইনের মধ্যে ইনফিনিটি কিংবা কজের মধ্যে ইনফিনিটি। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন আমরা যাব লিমিটের অস্তিত্বশীলতা। লিমিট আসলেই এক্সিস্ট করে কিনা কেমনে বুঝবো? প্রথম ক্লাসে পড়াইছিলাম, কার কার মনে আছে? শোনো, আমাদের একাডেমিকে যখন কোনো একটা লিমিটের মান বের করতে বলা হয়, আমরা ধরেই নেই যে ওখানে লিমিটটা এক্সিস্ট করে, তাই না? শোনো, আমরা একাডেমিকে ধরো বোর্ডে আসা যতগুলো ম্যাথ বাড়ির কাজ দিছি, কোনো ম্যাথ করতে গিয়ে কি দেখছো যে লিমিট ডাজ নট এক্সিস্ট? বা বইয়ের উত্তরমালায় দেখছো যে লিমিট বিদ্যমান নাই, এরকম কোনো অ্যান্সার আছে? নাই কিন্তু। তার মানে আমাদের একাডেমিক সিলেবাসে যতগুলো ম্যাথ আছে সবগুলোতে লিমিট এক্সিস্ট করে। তোমাকে যখন বলবে লিমিটের মান বের করো, তুমি আগে থেকে ধরে নিবা যে লিমিট বিদ্যমান আছে। লিমিট এক্সিস্ট করে কি করে না এটা তোমার চেক করার দরকার নাই, বাট কোনো একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কি করে না এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়ছি। একটু প্রথম ক্লাসের লেকচারটা তোমাকে দেখাই, এখানে আমি লিখে রাখছি, মনে আছে তোমাদের? এই যে প্রথম ক্লাসে এইভাবে দেখাইছিলাম, কার কার মনে আছে? তারপরে এই যে বলছিলাম যে যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটার মান সেম আসে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কোনো একটা পয়েন্টে যেই বিন্দুতে লিমিট বের করতে বলবে তার চাইতে সামান্য একটু কম নিয়ে এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, এবং সামান্য একটু বেশি নিয়ে রাইট হ্যান্ড লিমিট, দুইটার মান যদি সেম আসে তখন লিমিট বিদ্যমান থাকে এবং সেটাই হয় লিমিটের মান। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে লিমিটের মান ওই যে দুইটা ভ্যালু, এই সেম এল। ওয়েট, তারপর এই যে লিখে দিয়েছিলাম, দাঁড়াও কই, এই যে কার কার মনে আছে বলো? এই যে লিমিটের অস্তিত্ব, এটা কিন্তু প্রথম ক্লাসে পড়াইছি। লিমিট বিদ্যমান থাকবে কিনা এটা প্রথম ক্লাসে পড়াইছিলাম, যে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের লিমিটের অস্তিত্ব থাকবে যদি, এই দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এই যে এটা হচ্ছে ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট এবং এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট
যদি সমান হয় তাহলে বিদ্যমান থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে, মনে পড়ছে? আশা করি মনে পড়ছে। তার মানে কোনো একটা পয়েন্টে, দাঁড়াও এটা আবার কপি করে নিয়ে নিই, এইটা কপি করে নিয়ে নিই। ওকে, ফাইন ফাইন ফাইন। চলো এখন আমরা লিমিটের অস্তিত্বের কয়েকটা ম্যাথ করব। কপি করে ওখানে বসায় দিচ্ছি নি। এটা এত স্লো কাজ করতেছে। হ্যাঁ, এই যে লিমিটের অস্তিত্ব, লিমিটের অস্তিত্ব আমি এইটা ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম। আর এই যে প্রথম ক্লাসের যে লেকচার স্লাইডটা, আচ্ছা একটু ওয়েট, আমার টিভিটা বারবার অফ হয়ে যাচ্ছে, বুঝতেছি না। একটু ওয়েট, আবার কমেন্ট পড়ার টিভি অফ হয়ে গেছে। একটু থাকো সবাই, কমেন্ট পড়ার টিভিটা আবার অফ হয়ে গেছে, এটা কি হইল? একটু ওয়েট, টিভিটার লাইন তো ঠিক আছে, লাইন তো ঠিক আছে, তাহলে হইলটা কি? একটু ওয়েট, দেখি এটা অন করা যায় কিনা। একবার অন করছি আবার অফ হয়ে গেছে। ডিভাইসগুলো অনেক স্লো হয়ে গেছে, স্মার্ট বোর্ডটাও অনেক স্লো, টিভিও এত স্লো কাজ করে, অন হইতেই তার 2 মিনিট লেগে যাচ্ছে। একটু ওয়েট। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে চলো শোনো শোনো, তো তোমাকে যদি কোনো একটা লিমিট দিয়ে বলে যে, বা একটা ফাংশন দিয়ে বলে যে ওই ফাংশনের কোনো একটা বিন্দুতে লিমিট বিদ্যমান আছে কিনা, তুমি কি চেক করবা বলো? তোমাকে যদি একটা ফাংশন দিয়ে বলা হয় যে ওই ফাংশনের এ বিন্দুতে, ধরো একটা x টেন্ডস টু এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা, বিদ্যমান আছে কিনা, তুমি কি চেক করবা? লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে লিমিট বিদ্যমান আছে, যদি সমান না হয় তাহলে বিদ্যমান নাই। বুঝছো ব্যাপারটা? ওকে, ফাইন 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 ফাইন। এবং যদি দুইটা সমান হয়, ধরো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইলো, তাহলে লিমিটের ভ্যালুটা কত হবে? ওই সমান ভ্যালুটাই না? ওই দুইটা যদি সমান হয়, ধরো ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম, ধরো এটার মানও 4, এটার মানও 4, দুইটার মানে 4 এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে তো লিমিটটাই হবে 4, তাই না? ম্যাথ করি, ম্যাথ করলেই ক্লিয়ার হবে, ম্যাথ করলেই ক্লিয়ার হবে। এই যে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1/x, একদম প্রথম ক্লাসে এক্সপ্লেন করছিলাম। ওয়েট, তোরা তোমাকে বললো লিমিট এক্সিস্ট করে কিনা। শোনো, পরীক্ষায় প্রশ্ন এইভাবে থাকবে না, পরীক্ষায় প্রশ্ন থাকবে যে এটার লিমিট বিদ্যমান আছে কিনা। বলো, লিমিট বিদ্যমান আছে কিনা যাচাই করো, আছে কিনা যাচাই করো। ওয়েট, ধরো প্রশ্নটা এইভাবে আছে, এখন আমাকে তোমরা বলো, আগে বলো লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কি? শূন্য থেকে হালকা একটু কম, শূন্য থেকে কি নিব? এই লেফট হ্যান্ড লিমিট মানে মনে আছে 0 মাইনাস, 0 মাইনাস মানে 0 থেকে হালকা একটু কম 1/x। এখন বলো তো x এর জায়গায় 0 চাইতে সামান্য একটু কম বসালে কত আসবে? 1/0 মানে কি? ইনফিনিটি, বাট নেগেটিভ দিকে না, নেগেটিভ ইনফিনিটি। এটা কে কে বুঝছো? কে কে বুঝছো? দাঁড়াও তোমাকে বোঝাই। ওয়েট, ধরো একের নিচে আমি, ধরো একের নিচে আমি শূন্য থেকে, এই যে লেফট হ্যান্ড লিমিট মানে শূন্য থেকে সামান্য ছোট, ধরো 0.01 নিলাম, নেগেটিভ দিকে ধরো নেগেটিভ 0.01 নিলাম, কত আসবে? নেগেটিভ 100। ধরো একের নিচে আরো ছোট, ধরো -0.001 নিলাম, তাহলে -1000। ধরো 1 এর নিচে মাইনাস আরো শূন্যের কাছে গেলাম, এরপর দিলাম 3টা শূন্য 1, তার মানে -10,000। তার মানে তুমি কি এই জিনিসটা বুঝতেছো যে 1 এর নিচে তুমি যত -0 কাছাকাছি যাবা তত অ্যান্সারটা দেখো মাইনাস ইনফিনিটি। এই বলো,
-100, -1000, -10,000, তারপরে -1 লাখ, -2 লাখ, -100 কোটি, -200 কোটি, নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে না? কে বুঝছো বলো? এই বুঝতেছো তো? 1/0 মানে ইনফিনিটি, মানে এটা যেহেতু নেগেটিভ দিকে, 1/-0 মানে নেগেটিভ ইনফিনিটি। ধরো এইবার বলো রাইট হ্যান্ড লিমিট। এই আমার কথা বুঝছো তো? এইবার দেখো, এইবার রাইট হ্যান্ড লিমিট এনে পজিটিভ নাও। এইবার বলো তো, সবগুলো যদি প্লাস হয়, ধরো সবগুলা প্লাস তো আর চিহ্ন দেওয়া লাগে না, তখন কি হবে? পজিটিভ ইনফিনিটি না? তখন কি হয়ে যাবে? পজিটিভ ইনফিনিটি। কে বুঝছো? এখন আমাকে বলো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সেম হইছে? বলো এখানে কি লিমিট বিদ্যমান আছে নাকি নাই? এখানে লিমিট বিদ্যমান আছে নাকি নাই বলো? বিদ্যমান নাই। লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তার মানে এখানে লিমিট বিদ্যমান নাই। কি লিখবা? লাস্টের লাইনটা লিখবা, এখানে লিমিট বিদ্যমান নাই। সুতরাং এই যে লিমিট x টেন্স টু 0, এভাবে লিখে দিবা x টেন্স টু 0, 1/x এর মান বিদ্যমান নাই, বা এর মান, এর অস্তিত্ব নাই। তুমি বলতে পারো যে এই লিমিটের অস্তিত্ব নেই, বা এর মান বিদ্যমান নাই, এর অস্তিত্ব নাই। বলো কে বুঝছো? খুবই সুন্দর, খুবই সহজ না? খুবই সুন্দর, খুবই সহজ না? আচ্ছা, এবার এটা গ্রাফটা কেমন হবে একটু দেখাই। ধরো 1/x এর গ্রাফ কেমন জানো তোমরা? শোনো, এটা হচ্ছে ডেসমস। কেউ যদি যে কোনো ফাংশনের গ্রাফ আঁকাইতে চাও, এই যে লিখে সার্চ করবো, এই দেখো desmos.com। এবার দেখো আমি তোমাকে গ্রাফটা আঁকাই 1/x, 1/x। এই দেখো গ্রাফটা দেখো, এই যে দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এটা মূল বিন্দু, উপরের দিকে এই যে একটা, দুইটা। দেখতেছো গ্রাফটা? এখন তোমাকে আগে এটা একটু ব্যাখ্যা করে শিখাই। দেখো গ্রাফটা আগে একটু দেখো, গ্রাফটা দেখতে কেমন আরেকবার একটু দেখো। দেখো গ্রাফটা কেমন দেখছো? এবার তোমাকে আমি এখানে এঁকে দেখাই। দাঁড়াও, এটা মুছা দিই। ওয়েট। খুবই সুন্দর, খুবই চমৎকার, এই ব্যাপারগুলা খুবই সুন্দর। দেখো ধুর কাটে না কেন? আমি তোমাকে দেখাচ্ছি যে ব্যাপারটা আসলে এখানে কি ঘটছে, চলো আমরা খুঁজে বের করি। ধরো এই যে x অক্ষ, এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এই যে x অক্ষ, এই যে y অক্ষ। 1/x এর গ্রাফ হচ্ছে এইরকম, এই যে আর এই যে, ধরো এই যে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি x এর মান যখন ঋণাত্মক দিক থেকে শূন্যের কাছাকাছি যাচ্ছ, ধরো এই যে শূন্য কোথায় আছে? শূন্য আছে এখানে। দেখো ওয়েট, x এর মান ধরো এখানে, যখন ধরো এখানে, তখন ফাংশনটা মানে এখানে, এইদিকে যাচ্ছ তখন এইখানে, এইদিকে যাচ্ছ তখন এইখানে, এখানে তখন এইখানে, এখানে যখন শূন্যের খুব কাছাকাছি যাচ্ছ, দেখো তখন এই ফাংশনটা মানটা কি? ঋণাত্মক দিকে, ইনফিনিটির দিকে যাচ্ছে না? একটু বলো কে বুঝছো? দেখো ভাইয়া, দেখো x এর মান যখন তুমি ঋণাত্মক দিকে, দেখো x এর মান তুমি যখন ঋণাত্মক দিক থেকে ইনফিনিটির 0-র দিকে যাচ্ছ, খেয়াল করে দেখো এটা কয়জন বুঝছো? x এর মান টেন্স টু 0 মাইনাস, মানে শূন্য থেকে সামান্য ছোট দিক থেকে শূন্যের কাছাকাছি যাচ্ছ। এই দেখো যখন অনেক কাছাকাছি যাচ্ছ, কাছাকাছি, তখন এর মানটাই দেখো এই যে একদম নিচের দিকে যাইতেছে। কথাটা কি বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? এই দেখো এটা, এই দেখো এই যে এইভাবে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাইতে যাইতে একদম নেগেটিভ দিকে ইনফিনিটিতে চলে যাবে। কথা বুঝছো? আর যখন তুমি ধরো এটা একটা অন্য কালার দিয়ে বোঝাই, সবুজ দিয়ে বোঝাই, পজিটিভ দিক থেকে আসতেছো, ধরো পজিটিভ দিক থেকে শূন্যের কাছাকাছি আসতেছো, এই দেখো x টেন্স টু 0 প্লাস, x টেন্স টু 0 প্লাস।
ধরো এখানে, তখন ফাংশন মানে এখানে, এখানে হইলে এখানে, এই যে কাছাকাছি আসতেছো, এই দেখো, তার মানে এই যে দেখো, এই যে এইদিকে তুমি এক্স এর মান এইদিকে শূন্যের কাছাকাছি আসতেছো, তখন এই দেখো ফাংশনটার মান এইদিকে যাইতে যাইতে কোন দিকে যাচ্ছে বলো? পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে না? বলো জিনিসটা বুঝছো কয়জন? পরীক্ষার হলে গ্রাফ আঁকাইতে হবে না, পরীক্ষায় গ্রাফ আঁকাইতে হবে না, গ্রাফ আমি তোমাকে বোঝানোর জন্য আঁকাইছি। বলো, পরীক্ষায় গ্রাফের কোনো কাজ নাই, আমি তোমাকে বোঝানোর জন্য গ্রাফটা আঁকাইছি। একটু বলো কয়জন বুঝছো? এক্স এর মান শূন্যের কাছাকাছি ঋণাত্মক দিক থেকে গেলে ফাংশনটার ভ্যালু মাইনাস অসীমের দিকে যায়, আর ধনাত্মক দিক থেকে শূন্যের কাছাকাছি আসলে পজিটিভ অসীমের দিকে যায়। কারণ যেখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাইলে এখানে লিমিট এক্সিস্টই করে না, লিমিট এখানে এক্সিস্ট করেই না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বলো। এইবার এইটা দেখো, সেম টাইপের প্রশ্ন। আচ্ছা, মডুলাস অফ এক্স, এটা বুঝাইছিলাম, কার কার মনে আছে একটু বলো তো? এই যে এটা পড়াইছি কিন্তু। মডুলাস অফ এক্স মানে হচ্ছে পজিটিভ এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো মানে পজিটিভ, শূন্য যখন এক্স এর মান শূন্য, নেগেটিভ এক্স যখন এক্স এর ভ্যালু নেগেটিভ। বলো এটা কার কার মনে আছে? এটা কিন্তু জানতে হবে, বলো কার কার মনে আছে? মডুলাস অফ এক্স এটা ভ্যালু তো অলওয়েজ পজিটিভ। পজিটিভটা কেমনে হয়? যখন এক্স এর মান পজিটিভ মানে গ্রেটার দেন জিরো মানে পজিটিভ, তখন ভ্যালুটাও পজিটিভ, তো প্লাসে প্লাসে প্লাস, শূন্য হইলে তো শূন্যই। আর যখন এক্স এর ভ্যালু নেগেটিভ মানে শূন্য থেকে ছোট, এক্স এর ভ্যালু নেগেটিভ, তখন সামনে আরেকটা মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন আমাকে বলো, ওয়েট, তোমাকে বলবে, শোনো এগুলো কিন্তু সবগুলো প্রশ্ন, শোনো সবগুলো প্রশ্ন পরীক্ষা এইভাবে থাকবে যে এইটার লিমিট বিদ্যমান আছে কিনা যাচাই করো, বুঝছো? প্রশ্ন থাকবে এইটার লিমিট বিদ্যমান আছে কিনা যাচাই করো। তুমি দেখো, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস। এখন বলো, এক্স এর মান যখন নেগেটিভ, জিরো মাইনাস মানে শূন্যের খুব কাছাকাছি কিন্তু ঋণাত্মক দিক থেকে, তখন মডুলাস অফ এক্স সমান কি হবে? মাইনাস এক্স। কে কে বুঝছো? এক্স টেন্স টু জিরো মাইনাস মানে ধরো মাইনাস 0.00001, শূন্যের খুব কাছাকাছি কিন্তু ঋণাত্মক। তো মডুলাস অফ এক্স যখন এক্স এর ভ্যালু নেগেটিভ, তখন মডুলাস অফ এক্স মানে নেগেটিভ এক্স। আর নিচে, নিচে তো মডুলাস ছিল না, নিচে আগে থেকে ছিল শুধু পজিটিভ এক্স, নিচে এক্স যেমনি ছিল এমনি থাকবে। তাহলে এখন দেখো, এক্স এক্স কাটা মাইনাস ওয়ান, এটার মান কত? এটার মান কত? মাইনাস ওয়ান। এক্স এক্স কাটা শুধু মাইনাস ওয়ান থাকবে, এক্স এক্স কাটা মাইনাস ওয়ান। ঠিক আছে, কিভাবে বলো এবার? রাইট হ্যান্ড লিমিট কি হবে? রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, বলো এইবার পজিটিভ, তো পজিটিভ হইলে মডুলাস অফ এক্স সমান হবে পজিটিভ এক্স, নিচে এক্স এক্স কাটা ওয়ান। বলো এটা কি লিমিট বিদ্যমান আছে? বলো। লেফট হ্যান্ড লিমিট, এই দেখো এখানেও সমান হয়নি, এখানেও সমান হয়নি, তো লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে যেহেতু সমান হয়নি, বলবা লিমিট বিদ্যমান নাই। কি বলবা? যে এইটা ডাজ নট এক্সিস্ট, লিমিট বিদ্যমান নাই। বলো এই টাইপগুলো কি আর কোনো সমস্যা হবে? বলো 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 বলো, এইটা কে কে পারবা? বলো। সেম 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 মডুলাস অফ সাইন এক্স, লেফট হ্যান্ড লিমিট একদম হুবহু সেম। দেখো আমি লিখে দিই, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, নেগেটিভ হইলে মডুলাস অফ সাইন এক্স হবে মাইনাস সাইন এক্স, মডুলাসের মধ্যে একটা মাইনাস নেগেটিভ নিতে হবে, আর নিচে এক্স। আর রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ওয়েট, রাইট হ্যান্ড লিমিট জিরো প্লাস, জিরো প্লাস। এইবার কিন্তু মডুলাস অফ সাইন এক্স মানে শুধু পজিটিভ সাইন এক্স হবে। এইবার বলো, মাইনাসের সামনে চলে আসবে, মাইনাসের সামনে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান কত? বলো সূত্র কি? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটার সূত্র হচ্ছে ওয়ান। তো খেয়াল করে দেখো ভাইয়া, শোনো এইটার সূত্র ওয়ান মানে কি? এটা সূত্র ওয়ান মানে লিমিট এক্স টেন্স টু জিরোর কাছাকাছি গেলেই সেটার লিমিটের ভ্যালু ওয়ান, মানে নেগেটিভ দিকে গেলেও পজিটিভ ওয়ান হবে, পজিটিভ দিকে গেলেও ওয়ানই হবে। শোনো এটার লিমিট বিদ্যমান আছে, এটা তো সূত্র,
শোনো আমরা যতগুলো সূত্র শিখছি, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x মানে 1, এটার মানে হচ্ছে এটার নেগেটিভ দিকেও এটার ভ্যালু 1, পজিটিভ দিকেও 1। কেউ আবার এই নেগেটিভ পজিটিভ দিকে কনফিউজ হয়েও না, এটা তো লিমিট বিদ্যমান আছে, লিমিট বিদ্যমান আছে বলেই তো এটা 1। তো লিমিট বিদ্যমান আছে মানে এটা x টেন্ডস টু 0 মাইনাস হইলেও এটার মান 1 হয়, x টেন্ডস টু 0 প্লাস হইলেও 1 হয়। কথা বুঝছো? তাহলে এখানে মাইনাসের সামনে চলে আসবে আর বাকিটার ভ্যালু তো 1, তাহলে -1। কে কে বুঝছো এই কথাটা? কে কে বুঝছো আমার বলো তো? যে তুমি যখন লিমিটের কোনো সূত্র বসাবা, লিমিটের কোনো সূত্র যখন বসাবা, দেখো মাইনাসের সামনে চলে আসবে আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা সূত্র হচ্ছে 1। তো যেগুলো লিমিটের সূত্র সেগুলা অবশ্যই বিদ্যমান আছে, বিদ্যমান আছে বলেই তো সূত্র আসছে। সেটা 0 মাইনাস থাকুক 0 প্লাস থাকুক, ডিরেক্ট সূত্র যেটা আছে ডিরেক্ট বসাই দিবা, কোনো সমস্যা নেই। আর এটা কত? এটা ডিরেক্ট +1। বল এটা কি লিমিট এক্সিস্ট করে? একটা -1 একটা +1, তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট। বলবা লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাইলে লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। আশা করি বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এই ছিল আজকে ক্লাস। দাঁড়াও, আরো এটা বলো তো, এটা এক্সিস্ট করবে কিনা? এটা এক্সিস্ট করবে কিনা? শোনো, লিমিট এক্সিস্ট করে কিনা এরকম ম্যাথগুলো যখন আসবে দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথে মডুলাস আছে। কারণ মডুলাস সংক্রান্ত যে ফাংশনগুলো আছে অথবা ব্যবধি দেওয়া যে ফাংশনগুলো, ওইগুলাতে লিমিট এক্সিস্ট করে কিনা এইরকম ম্যাথগুলো দিবে। মানে এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বুঝছো? দেখো লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, যখন x এর ভ্যালু নেগেটিভ তো মডুলাস অফ x হবে e টু দি পাওয়ার -x, -1 ডিভাইড বাই x। বলো এটার মান কত? এটা ডাইরেক্ট দেখে বলো। ওই যে 4টা সূত্রের ম্যাথ আমরা অনেক ম্যাথ করছি, 4টা সূত্রে এরকম অনেক ম্যাথ করছি। এখানে ই এর যেটা সহগ, এই যে x এর যেটা সহগ সেটাই হয় অ্যান্সার। কার কার মনে আছে বলো? এরকম অনেকগুলো ম্যাথ আমরা বড় বড় ম্যাথও করছি। তো রাইট হ্যান্ড লিমিটের বেলা এটা পজিটিভ হবে। তোমাদের কি মনে আছে এই ফরম্যাটগুলোতে x এর যে সহগটা, ওই যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x -1 বাই x, এটার ভ্যালু 1 সূত্র। আর এখানে যদি কোনো সহগ থাকে, ধরো এখানে -2 আছে, তাহলে উত্তর -2, -3 আছে -3, এখানে আছে -1, তাহলে উত্তর হবে এটা -1। আর এটা কত? এটা তো +1। বলো বিদ্যমান আছে? লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ডিএনই, ডিএনই মানে লিমিট ডাজ নট এক্সিস্ট। বলো কে কে বুঝছো? লিমিট ডাজ নট এক্সিস্ট, বুঝতে পেরেছো? বলো বলো বলো। এইটা এইটা আর দুইটা ম্যাথ করবো, এইটা তারপর আরেকটা, তাইলেই শেষ। লিমিট এফ অফ এক্স বিদ্যমান আছে কিনা দেখো, x টেন্ডস টু 0, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করো। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, বলো x যখন নেগেটিভ 0 চাইতে সামান্য ছোট, তখন মডুলাস অফ x এটা হয়ে যাবে নেগেটিভ x, মডুলাস অফ x হয়ে যাবে নেগেটিভ 7x, মডুলাস অফ x হবে নেগেটিভ x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। বলো কত হয়? উপরে হবে 2x, নিচে হবে 5 এর সাথে 12, x x কাটা 2/12 মানে 1/6, 1/6, বুঝছো? এই দেখো উপরে হবে 2x, নিচে হবে 12x, x x কাটা 2/12 মানে 1/6। এরপরে রাইট হ্যান্ড লিমিট, এই বুঝতেছো? লেফট হ্যান্ড লিমিট মানে x এর মান 0 থেকে সামান্য ছোট। তো x এর মান 0 থেকে ছোট মানে নেগেটিভ, নেগেটিভ হইলে মডুলাস অফ x হয়ে যাবে -x, এখানে মডুলাস অফ x হয়ে যাবে -x। তো সামনে আগে থেকে আছে এটা মাইনাস, এখানে হবে -x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইবার দেখো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটে এটা হবে প্লাস, এটাও প্লাস, তা আগে থেকে মাইনাস ছিল মাইনাসই থাকবে। দেখো রাইট হ্যান্ড লিমিটে কি হবে? এটা রাইট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট, তাইলে এটা প্লাস নিচেরটাও প্লাস, মডুলাস অফ x মানে +x, তাহলে সামনে মাইনাস মাইনাসই থাকবে। এবার দেখো 3 আর 1 4, নিচে 2,
এক্স এক্স কাটা, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, বলো লিমিট কি এক্সিস্ট করে? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়নি, তো লিমিট ডাজ নট এক্সিস্ট। বলো বুঝছো কিনা? লিমিট ডাজ নট এক্সিস্ট। তার মানে একটা জিনিস কি বুঝতেছো, যে লিমিটের অস্তিত্ব যাচাই, লিমিটের অস্তিত্ব যাচাই এরকম ম্যাথ যখন পরীক্ষায় দিবে তখন মডুলাস ফাংশন থাকার সম্ভাবনাই বেশি। বুঝতে পারছো? মডুলাস ফাংশন থাকার সম্ভাবনাই বেশি, কারণ মডুলাসের মধ্যে এক্স এর মান, এক্স এর ভ্যালু পজিটিভ হলে পজিটিভ এক্স হয়, নেগেটিভ হলে নেগেটিভ এক্স হয়, কাজেই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান আসবে না। ওকে, তোমরা চাইলে বাকি চিত্রগুলো ধরো, এটার চিত্র কেমন জানো? ধরো ওয়েট, চিত্র পরীক্ষায় লাগবে না, তোমাকে আমি একটু দেখাই দেই। এটা চিত্র হচ্ছে এরকম, ধরো এই যে মূল বিন্দু, এটা উপরে হবে পজিটিভ 1, নিচে হবে নেগেটিভ 1, এই যে এরকম। ওয়েট, এইটা পজিটিভ 1, এইটা নেগেটিভ 1। দেখো একটু দেখাই নিয়ে আসি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। গ্রাফগুলো নিজে নিজে একে চেক করবে। দেখো মডুলাস অফ এক্স বাই এক্স, মডুলাস অফ এক্স বাই এক্স, উপরে মডুলাস এক্স। দেখো মডুলাস এক্স, এই যে মডুলাস চিহ্ন, এই যে মডুলাস, মডুলাস অফ এক্স বাই এক্স, এই যে দেখো, এই দেখা যায়, এই যে দেখো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। এই দেখো পজিটিভ 1, পজিটিভ 1 থেকে একটা সরল রেখা, নেগেটিভ 1 থেকে একটা সরল রেখা, এই দেখা যায়, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো এটার ঘটনা কি ঘটবে? দেখো যখন তুমি নেগেটিভ দিক থেকে এক্স এর মান শূন্যের কাছাকাছি আসবা, তখন ফাংশনটার মান -1 এর কাছাকাছি থাকবে। এই যে দেখো, এই দেখো লেফট হ্যান্ড লিমিট -1। কে কে বুঝছো? একটু দেখো, এটা সবুজ করে দিই। আরেকটা ধরো, আরেকটা নেই সাদা। ধরো যখন ডান পাশ থেকে তুমি এক্স এর মান শূন্যের কাছাকাছি আসবা, তখন এই দেখো ফাংশনটার, এই দেখো এই যে লিমিটটা তখন পজিটিভ 1 এর কাছাকাছি আসবে। এই যে পজিটিভ 1, কে কে বুঝছো একটু বলো তো? এই দুটো কি সেম? লেফট বাম দিক থেকে শূন্যের কাছাকাছি, এটা হচ্ছে শূন্য, এই যে এটা হচ্ছে সেই নবাবজাদা শূন্য। বাম দিক থেকে গেলে আসে -1, ডান দিক থেকে আসলে +1। লিমিটের ঘটনা কি এটা ছিল? লিমিট তখনই বিদ্যমান থাকবে যখন লেফট হ্যান্ড দেখে, মানে হালকা ছোট থেকে যখন যাব তখন লিমিটের মান যা আসবে, ফাংশনটার মান যেটার দিকে অগ্রসর হবে, হালকা বড় থেকে আসলেও ফাংশনের মানটা ওই একটা ভ্যালুর দিকে অগ্রসর হইতে হবে। যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়, তখনই ওই বিন্দুতে লিমিট বিদ্যমান, এবং এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা সমান সমান, যে ভ্যালুটা, ওই ভ্যালুটাই হবে ওই বিন্দুর লিমিট। বাট এখানে তো লিমিট বিদ্যমানই নাই। বাকিগুলোও তোমরা চেক করে দেখো। হ্যাঁ, তো এখন লিমিট বিদ্যমান আছে কি নাই, এরকম প্রশ্নগুলো এই যে এরকম ফাংশন দিয়ে বলবে লিমিট বিদ্যমান আছে কিনা যাচাই করো। এখানে তোমাকে বলবে যে বিদ্যমান আছে কিনা যাচাই করো। দেখো ম্যাক্সিমাম গুলোতে কি আছে? মডুলাস ফাংশন। তো তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই যে এগুলা কি সবগুলো মডুলাস ফাংশন আসবে? না, মডুলাস ছাড়াও আরো আসতে পারে। যেমন এইটা দেখো, ওয়েট, এখানেও মডুলাস আছে, যদিও একটু দেখাই দেই, খেয়াল করে দেখো। এই যে তোমাকে বলছে এটা সমান কত, এই ফাংশন গুলাকে কি বলে খেয়াল করে দেখো। এক্স লেস দেন 0 হলে এইটা, এক্স গ্রেটার দেন 0 হলে এইটা, এগুলোকে বলে পিস ওয়াইজ ফাংশন। PIECE, পিস ওয়াইজ ফাংশন। ধরো একটা ফাংশন এরকম, ধরো f of x equals to 2 + 3x। ধরো 2 + 3x যখন x এর ভ্যালু পজিটিভ বা 0। আবার ধরো 3 - 7x যখন x লেস দেন 0। ধরো একটা ফাংশনে পিস করা কন্ডিশন, মানে ডোমেনগুলা পিস করা আছে, কাটা দেওয়া। যেমন x এর মান 0 বা 0 থেকে বড় হইলে ফাংশনটা হবে এরকম, আবার x এর মান 0 থেকে ছোট হইলে হবে এরকম। শোনো, নর্মালি আমরা যখন ফাংশন পড়তাম আমাদেরকে কি এইভাবে দিয়ে দিত না? ধরো f of x একটা ফাংশন, ধরো 3 + 5x। যখন এইভাবে একটা ফাংশন থাকতো, তার মানে কি x এর সকল মানের জন্য ফাংশনটা এটাই, তাই না? ধরো f of x equals to 3 + 5x দেওয়া আছে, x এর কোনো রেঞ্জ বা ডোমেনের কোনো ব্যবধি দেওয়া নেই, তার মানে x এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা এটা দ্বারা প্রকাশিত। বাট যদি একটা ফাংশন এরকম, দেখো ডোমেনগুলো যদি এরকম ভাবে পিস করা থাকে, যে কাটা থাকে, পিস মানে কি কাটা থাকে,
যে এক্স এর ভ্যালু শূন্য বা শূন্য থেকে বড় হলে ফাংশন হবে এইটা, শূন্য থেকে ছোট হলে ফাংশন হবে এইটা, এগুলোকে বলে পিস ওয়াইজ ফাংশন। তো এই পিস ওয়াইজ ফাংশনগুলোতেও লিমিটের অস্তিত্ব যাচাই আসতে পারে, কারণ এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান নাও হইতে পারে। কিরকম? ওয়েট, দেখো এটা বিদ্যমান আছে কিনা শোনো। এখন এরকম প্রশ্ন যখন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, একাডেমিকে যদি আসে, তোমাকে প্রশ্নে বলে দিবে লিমিটের অস্তিত্ব যাচাই করো, বাট অ্যাডমিশন টেস্টে কিছু বলা থাকে না, এইভাবেই প্রশ্ন আসে। তো যখনই তুমি দেখবা ফাংশনের মধ্যে মডুলাস আছে অথবা ফাংশনটা পিস ওয়াইজ ফাংশন, মানে এরকম এক্স এর ভিন্ন ভিন্ন ব্যবধিতে ফাংশনটা ভিন্নভাবে সংজ্ঞায়িত, তখন তুমি আগে থেকেই বুঝে নিবা যে এখানে লিমিটের অস্তিত্বটা যাচাই করতে হবে। যে এই যে আমরা যে এটার মান বাইর করব, আমরা যে x টেন্ডস টু 0 এই পয়েন্টে এই ফাংশনের লিমিট বাইর করব, আগে আমাকে যাচাই করে নিতে হবে লিমিট বিদ্যমান আছে কিনা। তাহলে কেমনে যাচাই করব? দেখো লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, বলো x এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কন্ডিশন এইটা নাকি এইটা, বলো। 0 মাইনাস মানে শূন্য থেকে সামান্য ছোট, তখন এই দেখো পিস করা, কিন্তু এই যে এই কন্ডিশন নিতে হবে, এই যে x লেস দেন 0, তখন নিতে হবে এইটা। এখন এইটা যে নিব, বলো ওয়েট x ইন্টু মডুলাস অফ x মাইনাস 1। এখানে বলো x এর যদি নেগেটিভ হয় মডুলাস অফ x কি হবে? মাইনাস এক্স। তাহলে x ইন্টু মাইনাস এক্স মাইনাস 1, এটা কে বুঝছো? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, বলো এটা কে বুঝছো? সুন্দর জিনিস, কিন্তু খেয়াল করে দেখো, যখন x এর ভ্যালু নেগেটিভ তখন ব্যবধি নিতে হবে এইটা x লেস দেন 0, এবং তখন মডুলাস অফ x হবে মাইনাস এক্স, সামনে আছে x, এখানে হবে মাইনাস এক্স, গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার তুমি x এর জায়গায় শূন্য বসায় দাও, দেখো x টেন্ডস টু 0 মাইনাস হোক কিংবা 0 প্লাস হোক, লিমিটটা তো শূন্যের দিকেই অগ্রসর হচ্ছে। এখন বলো এখানে 0 বসালে কি অনির্ণয় ফরম্যাট আসে? বলো এখানে x এর জায়গায় 0 মাইনাস থাকুক 0 প্লাস থাকুক যেটাই থাকুক, মানটা তো 0-র দিকেই যাচ্ছে, মানে আলটিমেটলি আমি বসাবো তো 0। তো এখানে তো 0 বসালে অসংজ্ঞায়িত আসে না, অনির্ণয় আসে না, 0 বসায় দাও মাইনাস 1। এইবার বলো রাইট হ্যান্ড লিমিটটা কি হবে? সুন্দর না ম্যাথগুলা? কঠিন লাগতেছে? এগুলো একাডেমিকে আসে না, অ্যাডমিশনে লাগবে। বলো এইবার যখন 0 প্লাস x এর মান যখন শূন্যের চাইতে সামান্য বড়, তখন কন্ডিশন এই যে ডোমেন x এর মান এটা নিতে হবে, x এর মান শূন্য থেকে বড়, এই যে তখন ফাংশনটা হবে এইটা। এখন যখন x এর মান শূন্য থেকে বড়, তখন মডুলাস অফ x মানে কি? শুধু x। দেখো মডুলাস অফ x মানে শুধু x বাই x মাইনাস 2, মানে কত? 1 মাইনাস 2, মানে কত? মাইনাস 1। কে বুঝছো? মাইনাস 1। তো এখানে তো কোনো এক্সই নাই, আর 0 বসাবা কোথায়? ডিরেক্ট মাইনাস 1। এইবার দেখো লিমিট কি এক্সিস্ট করে? বলো লিমিট কি এক্সিস্ট করে? অবশ্যই লিমিট এক্সিস্ট করে। এটা কে বুঝছো? দেখো ভাই, এই যে যখন x এর ভ্যালু পজিটিভ শূন্য থেকে বড়, তখন কন্ডিশন হচ্ছে এইটা, ফাংশনটা নিতে হবে এইটা। আর যখন x এর ভ্যালু পজিটিভ তখন মডুলাস অফ x মানে পজিটিভ x কাটা 1 মাইনাস 2 মানে মাইনাস 1। সুতরাং এর দাও লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। তুমি বলবা যেহেতু লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, সুতরাং তুমি বলবা লিমিট বিদ্যমান আছে এবং লিমিটের মান কত? এত কিছু বাংলা লিখতে হবে না, সুতরাং লিমিটের মান বিদ্যমান আছে এবং লিমিটের মান কত? মাইনাস 1। শেষ। লিমিট x টেন্ডস টু 0 f অফ x সমান কত? মাইনাস 1। শেষ। আজকে ক্লাস কমপ্লিট। বলো সবাই কে বুঝছো? আজকে ক্লাসে যা কিছু পড়াইলাম একাডেমিকের জন্য এগুলা ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমাকে বলো এই টাইপের প্রশ্ন একাডেমিক কিংবা অ্যাডমিশন যেখানেই আসুক তোমরা পারবা কিনা? আজকে ক্লাসটা যারা করছো একাডেমিক কিংবা অ্যাডমিশন পারবা কিনা? এখন যাওয়ার আগে একটা আমার বাড়ির কাজ দিব। না এটা বাড়ির কাজ না, এটা আগামী ক্লাসে, সমস্যা নেই, আজকে বাড়ির কাজ থাকবে না, এটা আগামী ক্লাসে আমি করে দিব, বাড়ির কাজ নাই। 17 পর্যন্ত আজকে ক্লাসে সবগুলো ম্যাথ কে বুঝতে পারছো এবং মজা লাগছে না ম্যাথগুলা? বলো। এটা তো লেকচার 1, এগুলো তো দেখাইছি। আজকে ক্লাস কত? লেকচার 6। হ্যাঁ এই যে আজকে ক্লাসের সবগুলা ম্যাথ কয়জন বুঝতে পারছো একটু বলো। আমরা প্রথমে পড়ছি
স্যান্ডউইচ উপপাদ্য, তাই না? না, তার আগে সবার প্রথমে আমরা ধারা রিলেটেড কয়েকটা ম্যাথ করছি, তারপরে পড়ছি স্যান্ডউইচ উপপাদ্য, তারপরে পড়ছি লিমিটের অস্তিত্ব। আচ্ছা একটু শোনো, আজকে ক্লাস থেকে শোনো, এই ম্যাথগুলো যদি একাডেমিকে আসে, স্যান্ডউইচ উপপাদ্য একাডেমিকে আসলে বলে দিবে যে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো। বা লিমিটের অস্তিত্বের ম্যাথ যদি একাডেমিকে আসে, বলে দিবে লিমিটের অস্তিত্ব আছে কিনা যাচাই করো, বা যদি লিমিট বিদ্যমান থাকে তাহলে লিমিটের মান বের করো। আর অ্যাডমিশনে আসলে কিন্তু কিছু বলা থাকে না, চিনতে পারবা কে কে বলো? ধরো অ্যাডমিশনে স্যান্ডউইচ চিনতে পারবা, সাইন এক্স কিংবা কজ এক্স থাকবে, এবং সাইনের মধ্যে কিংবা কজের মধ্যে লিমিট বসাইলে সাইন ইনফিনিটি কিংবা কজ ইনফিনিটি আসবে, শেষ, স্যান্ডউইচ শেষ। আর লিমিটের অস্তিত্ব বিদ্যমান আছে কিনা এইরকম ম্যাথগুলা কিরকম হবে? মডুলাস থাকবে, মডুলাস অফ এক্স, বা মডুলাসের মধ্যে একটা ফাংশন থাকবে, অথবা পিস ওয়াইজ ফাংশন হবে। পিস ওয়াইজ মানে কি? যে এক্স এর ভিন্ন ভিন্ন রেঞ্জে ভিন্ন ভিন্ন ফাংশনটা ভিন্নভাবে সংজ্ঞায়িত। যে বলবে এক্স গ্রেটার দেন 0 হলে ফাংশনটা এইভাবে সংজ্ঞায়িত, ইকুয়াল টু 0 হলে এইভাবে সংজ্ঞায়িত, লেস দেন 0 হলে এইভাবে। এরকম ম্যাথ আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমাদের একটা টপিক বাকি আছে, শোনো, আগামী ক্লাসে আমাদের লিমিটের একটা টপিক বাকি আছে, এরপরে আমরা অন্তরীকরণে যাব। আমাদের বাকি আছে অবিচ্ছিন্নতা, এই টপিকটা। লিমিটের অস্তিত্ব আমরা পড়লাম, এরপরে এই যে আমাদের একটা টাইপ বাকি আছে, সেটা হচ্ছে ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। এটাও লিমিটের মধ্যেই আছে, এইটা পড়তে 40 থেকে 50 মিনিটের মতো লাগে। তো আগামী ক্লাসে আমাদের লিমিটটা কমপ্লিট হবে, যে এই টাইপটা ফাংশনের অবিচ্ছিন্নতা, এই টাইপটা আমরা শুরুতে 40-50 মিনিটে কমপ্লিট করব। তারপরে আগামী ক্লাসেই আমরা অন্তরীকরণ শুরু করে দিব। অন্তরীকরণের বেসিক পার্টটুকু আগামী ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো লিমিটটা কেমন লাগলো সবাই বলো? লিমিটটা মোটামুটি শেষ, একাডেমিকের জন্য প্রয়োজনীয় সব তো অলরেডি গত ক্লাসেই শেষ। আর অবিচ্ছিন্নতা এই টাইপটাও একাডেমিকে লাগে না, তবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা শিখে ফেলবো। একাডেমিকে আসে না, কবে দেখবা চলে আসছে। সবগুলো টপিক কভার করতে হবে, এই টপিকগুলো আমাদের একাডেমিক সিলেবাসে আছে। কেউ ভাইবো না যে এগুলো এইচএসসি সিলেবাসে না, এগুলো এইচএসসি সিলেবাসে আছে, যে কোনো বছর চলে আসতে পারে, কাজেই কোনো টাইপ স্কিপ করা যাবে না। এখন আগে বলো, লিমিটের মানে অন্তরীকরণের প্রথম উইকলি এক্সাম আগামী সপ্তাহে হবে, লেকচার 1 থেকে 5 পর্যন্ত। আজকে ক্লাসে যা পড়াইছি এগুলো প্রথম উইকলি এক্সামে থাকবে না। লেকচার 1 থেকে 5 পর্যন্ত 150-এ 150 কয়জন পাবা? 150-এ 150 কয়জন পাবা? সততার সাথে পরীক্ষা দিয়ে পাইতে হবে। অন্তরীকরণের প্রথম উইকলি এক্সামে যারা 150-এ 150 পাবা, তোমাদেরকে টি শার্ট গিফট দিব। কিন্তু অসৎ উপায় অবলম্বন করা যাবে না, কেউ দুর্নীতি করে পরীক্ষা দিবা না, মনে থাকে যেন। কারণ 150 পাওয়া জরুরি নয়, অন্তরীকরণ পারাও জরুরি নয়, ভালো মানুষ হওয়া জরুরি, তাই না? তুমি 150-এ 150 পাইলা, টি শার্ট পাইলা, 2 নাম্বারি করে পরীক্ষা দিলা, 4-5 জন বন্ধু মিলে একসাথে পরীক্ষা দিলা, এটা তো হইলো না। আগে তো মানুষ হইতে হবে, আগে তো মনুষ্যত্ব থাকতে হবে, ভালো মানুষ হইতে হবে, তারপরে সে না তুমি ইঞ্জিনিয়ার হবা নাকি ডাক্তার হবা নাকি অমুক হবা তমুক হবা, ওইগুলো তো পরে, তাই না? সততার সাথে পরীক্ষা দিয়ে যদি 150 পাও, আমি তোমাকে টি শার্ট দিব। আর যদি অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দাও, তাইলে এটা তোমার মানবিক বিপর্যয়, এটা কোনোভাবেই কাম্য নয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা এই টপিকটা, লিমিটের এই টপিকটা বা ফাংশনের অবিচ্ছিন্নতা, এই টপিকটা কমপ্লিট করব এবং অন্তরীকরণ শুরু করব। মানে আগামী ক্লাসে আমরা অন্তরীকরণের বেসিকটা পড়বো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।